প্রিয় দর্শকবৃন্দ, আমরা যে কথাটি বলছিলাম যে আজকে একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রসঙ্গ নিয়ে আলাপ করবার জন্য আমরা এখানে এই আলোচনাটি এনেছি যে বর্তমান যে আমাদের আবাসন ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটি ভবিষ্যতে কিরকম হতে পারে এবং এর চ্যালেঞ্জ সমূহ কি কি রয়েছে। তো এই বিষয়ে আলাপ করবার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি, যারা এই রিয়েল এস্টেট সেক্টরে সামনের সারি থেকে নেতৃত্ব দেন। আমি পরিচয় করে দিব একে একে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম টুটুল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইয়াসির রাজা চৌধুরী, তিনি সিইও অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেড। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম মজুমদার, ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং, আকাশ ডেভেলপমেন্টস লিমিটেড। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সাইদ জামান, সিইও প্ল্যাটফর্ম। তো আপনারা ওই ওনাদেরকে ইতোমধ্যেই ওনাদের পরিচয় থেকে এটি অনুমান করতে পারবেন যে বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টর নিয়ে যারা কথা বলতে পারেন তাদের মধ্যে ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এবং তাদের মুখ থেকে আমরা শুনবো। আমি প্রথমেই শরীফুল ইসলাম টুটুল সাহেবের কাছে জানতে চাইবো যে এই যে করোনা পরিস্থিতির কারণে সমগ্র বিশ্ব প্যারালাইজড হয়ে গেল এবং আমরা বাংলাদেশও একটি অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছি। সরকার বাধ্য হয়েছেন এই পরিস্থিতিতে সবকিছু লকডাউন করে দিতে এবং আমরা দেখলাম তাসের ঘরের মতো আমাদের ব্যবসাগুলি সব তছনছ হয়ে যাচ্ছে এবং আবাসন ব্যবসাও একইভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আশা করছি যে দ্রুতই হয়তো এই অবস্থার উত্তরণ ঘটবে, কিন্তু একটি প্রশ্ন উঠছে মানুষের মধ্য থেকে যে আমাদের এই যে করোনার মতো যে যদি কোনো মহামারী তৈরি হয় যেটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে এবং আমাদেরকে যদি বলা হয় যে আপনারা বিচ্ছিন্ন থাকেন, অর্থাৎ যেটিকে বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, আমাদের টোটাল আবাসন ব্যবস্থা গ্রামে শহরে গঞ্জে কোথাও কিন্তু আমাদের আবাসন ব্যবস্থা এইভাবে গড়ে ওঠেনি। তার মানে আমাদের এই ভবিষ্যতে বর্তমান যে আবাসন ব্যবস্থা সেটির একটি সীমাবদ্ধতা রয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনার মতামত শুনবো এবং ভবিষ্যতে আমাদের আবাসন ব্যবস্থা কিরকম হওয়া উচিত এবং ভবিষ্যতে যদি আমরা একটি আদর্শ আবাসন ব্যবস্থার দিকে যেতে চাই তাহলে তার চ্যালেঞ্জ সমূহ কি কি রয়েছে এই বিষয়ে শরীফুল ইসলাম টুটুল সাহেবের কাছ থেকে শুনতে চাইবো, কারণ আপনি দীর্ঘদিন অত্যন্ত অনেক বড় একটি প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ ফাউন্ডেশনে কাজ করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। তো আপনি যদি একটু কাইন্ডলি আমাদেরকে বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের সুবিধার্থে। ধন্যবাদ খোকন ভাই, আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, প্লাস আজকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নেওয়ার জন্য। আসলে আমি যেটা মনে করি যে প্রতিটা ব্যবসায়েরই উত্থান পতন আছে। যে কোনো ব্যবসায় সবসময় একভাবে চলতে পারে না, কোনো সময় ভালো হবে কোনো সময় খারাপ হবে, এটাই স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম। সেটা আমাদের জন্য একটা অপরচুনিটি হতে পারে। যেমন আমরা অন্ন বস্ত্র বাসস্থান, আমাদের মৌলিক চাহিদার 3 নাম্বার পার্টটা হলো বাসস্থান। এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, এটা আসলে কোনো সময় শেষ হওয়ার না, কোনো সময় এটা ভ্যানিশ বা ফিনিশ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা মানুষের মৌলিক চাহিদার একটা অংশ। আর প্লাস হলো যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলি, ঢাকা শহরে বাংলাদেশে ঢাকা শহরে যারা থাকেন বা ঢাকা শহরের বাইরে থাকেন বা তাদের সামর্থ্য আছে তারা বিভিন্ন শহরে থাকেন, আমার মনে হয় যে প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা যে আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাট হবে বা থাকুক। যেমন কথার কথা যে এক ভদ্রলোক যদি খুলনায় থাকেন, খুলনায় উনি ব্যবসায়ী বা চাকরিজীবী, ওনার একটা ফ্ল্যাট কেনার একটা অপরচুনিটি আছেন, হয়তো ঢাকার তার ফ্ল্যাট রাখার কোনো প্রয়োজন নাই, এরপরেও উনি প্রয়োজন অনুভব করেন যে আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাট যেন থাকে। এটা আসলে এভাবে আমাদের বাংলাদেশের কালচারটা গড়ে উঠেছে। আর প্লাস হলো ফ্ল্যাট বেশিরভাগ মানুষের কাছে একটা স্বপ্নের মতো। তো সেক্ষেত্রে এই ব্যবসা আসলে সীমিত হওয়ার বা মানে ডিস্ট্রয় হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু আমরা বৈশ্বিক মহামারী করোনাতে আক্রান্ত, তাই প্রত্যেকটা এটা একটা সময় শেষ হবে। তা আমি যেটা মনে করি এই মে মাসের মধ্যে আমরা করোনার থেকে পরিস্থিতি মানে স্বাভাবিকের দিকে চলে যাবে। এটা খুব স্বাভাবিক, কারণ বাংলাদেশ যেহেতু আক্রান্ত, শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন বেশিরভাগ দেশে আক্রান্ত।
একটা পিক টাইম পর্যন্ত আমাদেরকে যেতে হবে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। যেমন আমরা আমাদের আমাদের গ্রুপের আন্ডারে একটা পত্রিকা আছে সময়ের আলো, এখানে দুজন সাংবাদিক অলরেডি মারা গেছেন দায়িত্ব পালন করতে যে করোনা আক্রান্ত হয়ে। এরপরে বিভিন্ন আমার পরিচিতর মাঝে অনেকেই আছে যারা আক্রান্ত হয়েছেন, অনেকে সুস্থ হয়ে মানে ফেরত আসছেন, অনেকে মারা গিয়েছেন। এটা প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম, এটা আসলে ভেঙে পড়লে চলবে না। এখন আমাদের জীবন জীবিকা, আমাদের জীবন, আমাদের অন্ন বস্ত্র এগুলি কিন্তু থেমে নাই, কোনো না কোনো ভাবেই কিন্তু আমরা অ্যারেঞ্জ করছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই মে মাসটার মধ্যে আমাদের পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসবে। এবং যেহেতু এটা বড় ধাক্কা, আহ ধাক্কা থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে একটু সময় লাগবে। যেমন আমি মনে করি আগামী বছর দুয়েক আমাদেরকে কষ্ট করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, নিউ ইয়র্কে বেশ কয়েক বছর আগে রিয়েল এস্টেট ব্যবসা কিন্তু একটা ব্যাপক ধস সম্মুখীন হয়েছিল, আপনারা জানেন। মানে এই ধসের কারণে শুধু আমেরিকা না, মানে সমস্ত ওয়ার্ল্ডে মানে রিয়েল এস্টেট ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে কিন্তু আমরা ঘুরিয়ে দাঁড়িয়েছি। তাই সেক্ষেত্রে আমার মনে হয় যে এই মে মাসের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী 2 বছর আমাদেরকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে, যে আমরা যতটুকু পরিশ্রম করতাম বা তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর প্লাস হলো বিজনেস যে স্টাইল বা পলিসি, এটা একটু চেঞ্জ করতে হবে। করোনার পরিস্থিতিতে, করোনার কারণে যারা ব্যবসায়ী চাকরিজীবী যারা আছে সবার জীবন জীবিকার মাঝে একটা পরিবর্তন আসবে, এটা খুব স্বাভাবিক। এখন ওই পরিবর্তনটা কি আসলো এটা দেখে আমাদেরকে বিজনেস স্টাইল চেঞ্জ করতে হবে। চেঞ্জটা আমরা কিভাবে করতে পারি? যেমন আমরা ধানমন্ডি গুলশানে যদি আমরা ঢাকা শহরকে যদি বিভিন্ন ভাগে ভাগ করি, যেমন ধানমন্ডি, গুলশান, বারিধারা, মিড জোন, মিরপুর। যেমন ধানমন্ডি এবং গুলশানের ফ্ল্যাটের সাইজ এভারেজে 2,000, 2500, 1,000 বা 4500 বা 5,000-এর নিচে সাধারণত ফ্ল্যাট গুলি সেল হয় না। ধানমন্ডি গুলশানে এভারেজে 2500 সাইজের নিচে ফ্ল্যাট সেল হয় না। আবার মিরপুরের দিকে যদি যাই, মিরপুরে ফ্ল্যাট গুলি সাধারণত একটু ছোট সাইজের হয়, 1200, 1300, 1400, মিড জোনে 1400, 1500, 1600। তাই সেক্ষেত্রে যদি এরকম হইতে পারে, যেমন করোনা পরবর্তী পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থা যদি একটু খারাপ হয়, ধানমন্ডিতে আমরা 2,500 সাইজে ফ্ল্যাট তৈরি করছি, তো সেখানে আমরা 2,000 করব। গুলশানে আমরা যেখানে 3,000 বা 3500 সাইজে ফ্ল্যাট তৈরি করতেছি, সেখানে আমরা 2500 সাইজে ফ্ল্যাট তৈরি করব। মিরপুরে যেখানে আমরা অ্যাভারেজে 1200 বা 1300 সাইজ ফ্ল্যাট সেল করছি, ওখানে হয়তো মানুষ 1,000 সাইজে ফ্ল্যাট কিনতে চাইবেন। আরেকটা বিষয় হলো কি, যে আমাদের ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল, আমাদের ফ্ল্যাট কিনতে গেলে লোন নিতে হয়, বেশিরভাগ মানুষ কিন্তু লোনের উপর ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে, যদি ব্যাংক ইন্টারেস্ট হারটা কমায় দেয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যেহেতু করোনায় আমরা ক্ষতিগ্রস্ত, বাট এখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। তা আমি মনে করি যে সামনে যে পরিস্থিতি আসতেছে আসলে কতটুকু আমরা ক্ষতিগ্রস্ত হব এটা কিন্তু আমরা এখানে শিওর না। বাট আমি একটা জিনিসে আশাবাদী, সেটা হলো আমাদের বিজনেসের মূল ফোকাসটা কিন্তু গার্মেন্টস সেক্টরে। গার্মেন্টস সেক্টরে দুইটা লাইন, যেটা সাপ্লাই লাইন, যেটা আমরা র মেটেরিয়াল যেখান থেকে আসে, যেমন চায়না থেকে। আমি যতটুকু জানি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি 90% ম্যাটেরিয়াল চায়না থেকে আসে। চায়নার সাপ্লাই লাইনটা কিন্তু 100% ঠিক আছে, চায়না কিন্তু ঘুরিয়ে দাঁড়িয়েছে। সাপ্লাই লাইন বা মেটেরিয়ালে আমাদের কিন্তু প্রবলেম নেই। এখন বিষয় হলো কি, আমরা যেখানে এক্সপোর্ট করব, যেমন আমরা ম্যাটেরিয়াল গুলি বা গার্মেন্টস প্রোডাক্ট গুলি আমরা ইউরোপ বা আমেরিকায় করবো, এখানে বাজারটা কিরকম। তো সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে আমার যদি মানে যে পরিমাণ চাহিদা ইউরোপে মার্কেটে ছিল বা আমেরিকা মার্কেটে ছিল, যদি 100% হয়ে থাকে, সেখানে 80% হবে। আমাদের 20% আমাদেরকে সাপ্লাই কম দিতে হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে, ছাড়া উপায় নাই। আমি মনে করি যে আমাদের এই করোনা পরবর্তীতে আমরা যদি এক্সট্রা এফোর্ট দেই, মানে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বা সবকিছু মিলে কোন দিকে যাচ্ছে আমরা যদি একটু পুঙ্খানুপুঙ্খ খেয়াল করে যদি বিজনেস স্টাইল বা পলিসি চেঞ্জ করি, আমার মনে হয় যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তা আমি এটার বিষয়ে মানে এর বিষয়ে 100% আশাবাদী। আর একটা বিষয় যে রিয়েল এস্টেটে যেসব বড় বড় কোম্পানি বাংলাদেশে আছে, আমি সবার সাথে যোগাযোগ রাখি বা কথা হচ্ছে, আমি দেখেছি সবাই আশাবাদী, কেউ মানে হতাশা নয়। হতাশাগ্রস্ত কারা? যেসব কোম্পানি আসলে মার্কেটে রেপুটেশন নাই, যেসব কোম্পানি ক্রেতাদের আস্থা অর্জন করতে পারেনি, এরা কিন্তু হতাশায় আছে।
তা আমাদের মূল ফোকাস কিন্তু এসব, সেসব কোম্পানি না, যেসব কোম্পানি আমরা মানুষের রিকোয়ারমেন্টটা বুঝতে পারতেছি, আমরা যে আমাদের কমিটমেন্টটা ঠিক রাখার চেষ্টা করতেছি, এসব কোম্পানি কিন্তু মালিক পক্ষ এবং আমরা যথেষ্ট পজিটিভ। যেমন আমি আমি মঙ্গলের কথা বলি, আমাদের ম্যানেজমেন্ট যথেষ্ট পজিটিভ। আমাদের ম্যানেজমেন্ট এখন পর্যন্ত কারো চাকরি স্যাক করার চিন্তা করেনি এবং আমি আশা করি এটা করবেও না। অনেক অনেক কোম্পানি বেতন মানে কাটার চিন্তা করতেছে, বাট আমরা এখন চিন্তা করছি না। আমরা এটা চিন্তা করছি, আমরা ঈদের আগে বেতন প্লাস বোনাসটা আমরা ঠিক মতো দেবো, আমরা সেভাবে চিন্তা করছি। কারণ বিষয় হলো কি, যদি আমরা এখন এমপ্লয়ীদের না দেখি, যে এমপ্লয়ি গুলি আমাদেরকে এত বছর সার্ভিস দিয়েছে, যেসব এমপ্লয়ি বা আমাদের কারণে কোম্পানি এই পর্যন্ত আসছে, আমরা যদি 2 মাস তাদেরকে দেখতে না পারি, তাহলে এটা আসলে এটা খুবই দুঃখজনক। অনেক কোম্পানি অনেক নেগেটিভ অ্যাপ্রোচ করছে বা বেতন কাট ডাউনের চিন্তা করছে। তা আমি মনে করি যে এসব কোম্পানি আসলে প্রকৃত ব্যবসায়ী না, যে সারা বছর ব্যবসা করলো বা 1 যুগ 2 যুগ ব্যবসা করলো, সামান্য 2 মাস এমপ্লয়ীদের টানতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে না। যদি সেসব কোম্পানি, যেসব কোম্পানি পারে না আসলে, তারা আসলে প্রকৃতপক্ষে ব্যবসায়ী বলে আমি মনে করি না। আমি সর্বশেষ বলবো যে আমি আশাবাদী, হতাশার কিছু নাই। আমরা একটা এফোর্ট দিলে মনে করি যে আগামী দিনগুলিতে একটু কষ্ট হবে, বাট আমরা উঠে দাঁড়াতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ শরীফ স্যার আপনাকে। আপনার কথা থেকে আমি একটা জিনিস খুব পরিষ্কার, যে লিডার মানেই হচ্ছে একজন অপটিমিস্টিক মানুষ। যে আপনি যে এই আবাসন সেক্টরের একজন একদম প্রকৃত লিডার, আপনার কথা থেকে এটি পরিষ্কার যে চারদিকে যত হতাশা, যে মনে হচ্ছে যে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কথা থেকে আমি একটু আসলে প্রত্যেকটি ক্রাইসিসের মধ্যেই কিন্তু অপরচুনিটি রয়েছে। এবং আপনি যেভাবে স্ট্রাকচারালি বোঝালেন আমাদেরকে, যে একটু রিডিজাইন করলে ব্যবসাকে, এবং আমরা যদি অন্যান্য এক্সটার্নাল ফ্যাক্টর ঠিক থাকে, আমরা যদি একটু পরিশ্রম করি, তাহলে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা আমাদের যে আবাসন ব্যবসা সেখানে ফিরে আসতে পারবো। বাট একটা প্রশ্ন আমার রয়ে গেল, আমি ইয়াসির রেজা চৌধুরীর কাছ থেকে জানতে চাইবো, যে একটি হচ্ছে যে শরীফুল ইসলাম টুটুল স্যারের কথা থেকে পরিষ্কার যে হতাশ হবার মতো কিছু এখনো ঘটেনি, আমরা মে মাসের পরবর্তীতেই হয়তো আবার বিজনেসে ফিরে আসবো। কিন্তু আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, যে স্ট্রাকচারাল যে ডিজাইন সফার আমাদের যে নগরে গড়ে উঠেছে, বা ছোট ছোট এখন শহরেও এই রিয়েল এস্টেট গুলি যাওয়ার চেষ্টা করছে, তো এই যে স্ট্রাকচারাল ডিজাইন কি এরকম যেগুলি ধরেন করোনা ভাইরাসের মতো যে রূপ ছড়ায়, যে বিচ্ছিন্ন থাকবার যে কথা বলা হয়, সেটি কি আমাদের চিন্তায় নিতে হবে কিনা? এতদিন হয়তো আমরা এগুলো চিন্তায় নেইনি। আমরা দেখেছি যে ছোট ছোট রিয়েল এস্টেট কোম্পানিগুলি একদম জায়গা টায়গা না ছেড়েই, রাস্তাঘাট নিয়ে মানে এত চিন্তা না করেই তারা বিল্ডিং উঠিয়েছে এবং সেগুলো মানুষের কাছে হস্তান্তর করেছে। আমি পুরান ঢাকায় থাকি, আমি দেখেছি যে কোনোভাবে একটি ভবন তৈরি করা এবং এটি ক্রেতার কাছে বুঝিয়ে দেওয়া পর্যন্তই তাদের দায়িত্ব। কিন্তু আমার কাছে মনে হয় যে করোনা এই পরিস্থিতির পরবর্তীতে আমাদের এই স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে, বা কোন জায়গাটা আমাদের রিয়েল এস্টেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই বিষয়গুলো বোধহয় চিন্তা করবার আছে। আমি এখন কথা বলবার জন্য আহ্বান জানাবো ইয়াসির রাজা চৌধুরী, অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেড এর সিইও। জি, ধন্যবাদ ভাই আপনাকে। আমি সেই সাথে এই বর্তমানে লাইভে যারা যেসব দর্শকরা আছেন সবাইকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রথমে খুব ভালো একটি আমাকে ভালো একটি বিষয়ে বলার জন্য সুযোগ দিয়েছেন, ধন্যবাদ। আপনি জানেন যে বর্তমানে আমাদের যে রিয়েল এস্টেট সেক্টর, সেই সেক্টরটা একটা নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। যে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে আমরা যেটা ফায়ার রুলস অনুযায়ী 2006 সাল থেকে যে নীতিমালা চলছে, সেই নীতিমালা অনুযায়ী আমাদের কনস্ট্রাকশন মানে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ চলছে। এখানে নীতিমালাতে প্রথমেই যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, সেখানে হচ্ছে ফারের আলোকে, যে ফারের নিয়মে যে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন করতে হবে। জমি থাকলে জমির একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেড়ে বিল্ডিং কনস্ট্রাকশন করতে হবে। যত বড় জমি তার ছাড়ের পরিমাণও তত বেশি হবে, ছোট জমি হলেও ছোট জমির পরিমাণ ছাড়তে হবে। যেমন আমি আপনাকে বলি, রাস্তা রোডের পরিমাণ 6 মিটার বা 20 ফিট হতেই হবে। এখন এক্সিস্টিং আমার বাড়ির সামনে যদি সেটা 15 মিটার 16 ফিট রোডও যদি থাকে, তাহলে আমাকে আমার অংশের জমির 2 ফিট ছেড়ে অপোজিট অংশের জমির 2 ফিট ছেড়ে বিল্ডিং এ প্ল্যান পাস করতে হবে। এই যে নীতিমালা, এই নীতিমালাটা তৈরি করেছিলেন সে সময় বিজ্ঞ বাংলাদেশের সুপ্রসিদ্ধ বিজ্ঞ লোকদের নিয়ে। আমি এখানে জামিল রেজা স্যারের কথা বলতে পারি, উনি এই নীতিমালা তৈরির অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি শের থেকে প্রয়াত চেয়ারম্যান তৌফিক এম সিরাজ স্যারের কথা বলতে পারি,
তখন সেখানে টুটুল ভাইরাও ছিলেন। উনাদের উনাদের সেই প্রজ্ঞা মেধা দিয়ে ওনারা একটা নীতিমালা তৈরি করেছে। সেই নীতিমালা অনুযায়ী কিন্তু এখন আমাদের বর্তমানে রিয়েল এস্টেট চলিত মানে পরিচালিত হচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যখন প্ল্যান অ্যাপ্রুভ হয়, প্ল্যান অ্যাপ্রুভ হওয়ার সময় কিন্তু পুরো নীতিমালা অনুযায়ী প্ল্যানটা তৈরি হয়। প্ল্যানে রাজুক যখন প্ল্যান অ্যাপ্রুভাল করে, নীতিমালার 100% বৈধ নীতিমালা অনুযায়ী প্ল্যানটা অ্যাপ্রুভ করে। কিন্তু আমরা যখন কনস্ট্রাকশন করি, কতিপয় কিছু অসাধু ব্যবসায়ী, আমি বলবো কিছু অসাধু ব্যবসায়ী, টুটুল ভাই যেটা একটু আগে পরিষ্কার করে বলেছিলেন, যাদের বাজারে সুনাম নাই, যাদের সুনাম বা সুনামের তোয়াক্কা করে না, শুধু প্রফিটের কথা চিন্তা করে, ওই টাইপের কোম্পানিগুলো এই ফারের প্ল্যানটা বৈধভাবে পাস করে, কিন্তু কনস্ট্রাকশন করার সময় প্ল্যানটাকে বরখেলাপ করে, তাদের তারা যে রুলস রেগুলেশন সেগুলো ভায়োলেট করে। এখানে এই ভায়োলেট করার কারণে আপনার ঠিকমতো বিল্ডিং এর প্ল্যান অনুযায়ী, সাইজ অনুযায়ী বিল্ডিং হয় না, রাস্তা ছাড়ার কথা সেখানে রাস্তা ছাড়া হয় না, যতটুকু খালি অংশ ছাড়ার কথা সেই খালি অংশগুলো ছাড়া হয় না। এই খালি অংশ ছাড়ার পিছনেও কিন্তু একটা যথেষ্ট একটা বৈজ্ঞানিক একটা কারণ ছিল। সেই কারণটা এরকম যে আমরা যে মাটির নিচ থেকে, সারফেস থেকে প্রতিনিয়ত পানি সাক করে উপরে নিয়ে আসি। আমরা যে সুপেয় পানি, যে ওয়াসার যে পানিটা খায় বা সাপ্লাই করে, যে পাম্প গুলো বসানো হয়েছে, আপনারা সবাই খেয়াল করলে দেখবেন সেই পাম্প গুলো কিন্তু মাটির নিচ থেকে পানি সাক করে নিয়ে আসে। এই মাটির নিচের পানিগুলো উৎস, মাটির নিচে পানি তো আছেই, আর এর মূল একটা সোর্সিং হচ্ছে কিন্তু সারফেসের উপরের অংশের পানি, বৃষ্টির পানি, আমাদের যে এক্সট্রা যে মানে ওয়েস্ট ওয়াটার গুলো, সেগুলো কিন্তু মাটির নিচের পানির একটা প্রধান সোর্স। আমরা প্রতিনিয়ত মাটির নিচ থেকে পানি তুলে নিয়ে আসি, মাটির উর্বর শক্তি, মাটির স্ট্রেংথ কমে যাচ্ছে, মাটির নিচে পানি হচ্ছে মাটির একটা স্ট্রেংথ, এটা কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে আমরা ভূমিকম্পের জন্য ঢাকা একটা খুব ভালনারেবল সিচুয়েশনে আছে। আমরা আমি আমার সৌভাগ্য হয়েছিল জামিলুর রেজা স্যারের আর্থিক সোসাইটির মেম্বার হওয়ার সময়। আমি যখন উত্তরণ স্ট্রাকচারাল ম্যানেজার ছিলাম, সেই সময় আমরা আর্থিক সোসাইটির মেম্বার ছিলাম। জামিলুর রেজা স্যার, প্রয়াত জামিলুর রেজা স্যার খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছিলেন বা বুঝাচ্ছিলেন যে মাটিতে পানির পরিমাণ কত ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখন এইসব রুলস রেগুলেশনের কারণে এই যারা দেখে, যেই সব অথরিটি এইসব রুলস দেখে, তাদেরকে আমি আপনার মাধ্যমে রিকোয়েস্ট করি, আমি যদিও বিভিন্ন দুর্ঘটনা ঘটলে সরকারের অথরিটি গুলো একটু নাড়াচাড়া দিয়ে উঠে, তারা প্ল্যান গুলো নিয়ে দেখে, অবৈধ বিল্ডিং গুলো নিয়ে তারা কথা বলে, কিছু লোক দেখানো কিছু ইনিশিয়েটিভ নেয়, এরপরে আবার আস্তে আস্তে সব থেমে যায়। তো এই জায়গায় যদি একটু সরকার, রাজুক, ন্যাশনাল হাউজিং অথরিটি, গভর্নমেন্টের অন্যান্য মন্ত্রণালয় যদি একটু একটু শক্ত যদি একটা ইনিশিয়েটিভ নেয়, তাহলে এই দুর্নীতিগুলো বা এই জায়গাগুলো যদি ঠিক হয়, তাহলে অবশ্যই আমাদের রিয়েল এস্টেট সেক্টরটা একটা ভালো পজিশনে যাবে বলে আমি মনে করি। এবং যে অন্যায় বা অনিয়ম যেগুলো হচ্ছে সেগুলো বন্ধ হবে, আপনার ঢাকা শহর সুন্দরভাবে আবার গড়ে উঠবে। কারণ আমরা রিয়েল এস্টেটের লোকজনই এই আধুনিক নগরায়নের প্রধান ভূমিকা কিন্তু রিয়েল এস্টেটের লোকজনই রাখছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইয়াসির রাজা চৌধুরী। আপনি যেভাবে বললেন তাতে আমি একটা জিনিস পরিষ্কার, যে দুই ধরনের ব্যবসায়ী, আবাসন ব্যবসায়ী রয়েছে, একটা হচ্ছে রেসপন্সিবল আর একটা হচ্ছে ইরেসপন্সিবল। তো প্রবলেমটা তৈরি করছে যারা ইরেসপন্সিবল ব্যবসায়ী, যে রাজক যে প্ল্যানটা দিচ্ছে সেটি হয়তো সব নীতিমালা মেনেই দিচ্ছে, কিন্তু যখন এটা বাস্তবায়ন হচ্ছে তখন সেটি আর মানছে না, এবং না মেনেই এই নৈরাজ্যটা তৈরি হয়েছে, যে মানে যে কোনো জায়গায় ভবন উঠছে এবং কোন নিয়ম কানুন না মেনেই উঠছে অনেক জায়গায়, আবার একই সাথে অনেক ভালো ভালো প্রজেক্টও গড়ে উঠছে। তো আমরা এই পর্যায়ে একটু শুনে আসি যে একটা রিয়ালিটি হচ্ছে যে বিজনেস আমরা হারিয়েছি। গত 2 মাস ধরে অনেক প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু এমপ্লয়ীদের চাকরি রয়েছে, যেটা আমরা টুটুল স্যারের কথায় শুনলাম। কিন্তু এটিও তো সত্যি, যদি এরকম বিক্রি বন্ধ হয়ে যায়, প্রজেক্টগুলি বন্ধ হয়ে যায়, তাহলে কতদিন আসলে আমরা এটিকে এফোর্ড করব, মালিকরা কতদিন এফোর্ড করবে, উদ্যোক্তারা। তো এই জায়গায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকে যে বিজনেস ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং এর ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম মজুমদার। শরীফ সাহেবের কাছে আমি জানতে চাইবো যে আপনারা এই যে ট্রানজিশন, মানে আমরা যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি,
একটা আনপ্রেসিডেন্টেড টাইমের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময়টায় আমরা কি আসলে কোনো কিছু বিক্রি করতে পেরেছি? মানে এই সময় কি কেউ কোনো প্লট কিনবার জন্য কোনো আগ্রহ দেখিয়েছে, বা আপনারা কি কোনোভাবে পার্সু করতে পেরেছেন, বা আপনারা কি আশা করছেন যে আগামী 6 মাসের মধ্যে বিক্রিগুলি আবার শুরু হবে, অন্তত একটা মডারেট সেল আপনারা করতে পারবেন? মানে আমি ওভারঅল সেলস পজিশন এবং মার্কেটিং এর অবস্থাটা জানতে চাচ্ছি, যে আপনারা কি অবস্থায় আসলে আছেন এখন। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার মাধ্যমে যারা দর্শক দেখছেন আমাদেরকে এই মুহূর্তে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাইকে প্রথমে বলবো যে সাবধানে থাকেন, বাসায় থাকেন। আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আমি প্রথমে বলতে হবে যে রিয়েল এস্টেট সেক্টরে দুটো দিক আছে সেলস এর বা এই মার্কেটিং এর কয়েকটা সাইড আছে। একটা হচ্ছে যে বিক্রি করা, এটা এক ধরনের মার্কেটিং, মার্কেটিং করে ফ্ল্যাট বিক্রি করতে হবে। আরেকটা দিক হচ্ছে জমি আনা, যেটা আমাদের আমরা র ম্যাটেরিয়াল বলি আমাদের রিয়েল এস্টেটের জন্য। জমি আনলেই বিল্ডিং হবে। তো এই জমি আনার ক্ষেত্রেও কিন্তু একটা মার্কেটিং হয়। তো এখন রিয়েল এস্টেট সেক্টরে বিক্রি বা এই পারচেজ, এই দুইটা বিষয়ে, ল্যান্ড পারচেজের বিষয়ে জিনিসগুলো, এগুলো কিন্তু খুব হুট করে হয়ে যায় না। আপনাকে একটা কাস্টমারের সাথে দীর্ঘদিন কথা বলতে হবে, তাকে অনেক ইনফরমেশন দিতে হবে, তাকে এটা সুবিধা অসুবিধা এই জিনিসগুলো জানাতে হবে, তার সাথে একটা একটা সম্পর্ক গড়ে তুলতে হবে, এবং এক পর্যায়ে এই সম্পর্কের ভিত্তিতে কিন্তু একটা সেল হয় বা একটা জমি আমরা নিতে পারি। তা এখন আমাদের এই করোনা ভাইরাসের ইফেক্টটা আমাদের গত মানে এপ্রিল মে 2 মাস ধরে এফেক্ট করছে। তো যেটা আমাদের মানে পূর্ববর্তী দুজন বক্তা বললেন যে আসলে এটা আসলে ইফেক্ট করবে, কিন্তু দেখেন এটা কিন্তু একটা চাহিদা, মানুষের এই চাহিদাটা শেষ হবে না। আমরা বলছি ইফেক্ট হবে, আবার যাদের একটা স্বপ্ন আছে কিনবে, তারাও তাদের এফোর্টটা বাড়িয়ে দিবে যে তাদের স্বপ্নটাকে তারা ক্যাচ করবে। তো এটা ইনশাল্লাহ হয়ে যাবে, একটু সময় লাগবে। বাট কিছু জিনিস আছে যেগুলো আমরা আগে থেকেই নার্সিং করে এসেছিলাম। করোনায় সরকারি নির্দেশনা অনুযায়ী অফিসগুলো বন্ধ হওয়ার আগে আমরা যে কাস্টমার গুলোর সাথে একটা ক্লোজ টাচে ছিলাম বা একটা ক্লোজ পর্যায়ে ছিলাম, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কিন্তু আমরা যারা কাজ করি মার্কেটিং ডেভেলপমেন্টে বা মার্কেটিং সেক্টরে, আমরা কিন্তু আমাদের কাজগুলো থামিয়ে দেইনি। আমরা বাসায় আছি, প্রযুক্তির বিকাশের মাধ্যমে আমরা কিন্তু মানুষের সাথে কানেক্টেড থাকতে পেরেছি। অনেক ক্লায়েন্ট বা ল্যান্ডওনার দেশের বাইরে চলে গেছে, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি প্রযুক্তির মাধ্যমে, ভাইবারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে স্যার কেমন আছেন। এই সম্পর্কটুকু আমরা এর মধ্যে রেখেছি, বাট এর মধ্যে তো বিজনেসের আলাপ করা সম্ভব না, বা এই সিচুয়েশনটা এটা সৌন্দর্য দেখায় না এই সময় বিজনেস নিয়ে আলোচনা করা। আমরা সবাই চাই, আমার কাস্টমাররা চায়, বা আমাদের আমাদের যারা শুভানুধ্যায়ী সবাই চায় যে পরিস্থিতিটা স্বাভাবিক হোক। পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার তাদের কাজকর্মে তাদের ইচ্ছায় সবকিছুই আবার স্বাভাবিক হবে। তো আমি খুব পজিটিভলি চিন্তা করছি যে আমরা নতুন করে যেগুলো কথা বলবো, সেই ক্ষেত্রে নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা আমাদেরকে ফলো করতে হবে, সেটা উপরে বেস করে আমাদের কি করণীয় সেটা ঠিক করতে হবে। কিন্তু যেই কাস্টমার গুলো আমাদের এক্সিস্টিং, আমাদের একটা ফলো আপ শিটের মধ্যে আছে, সেগুলোর মধ্যে যদি আমি 100টা ধরি, 100-র মধ্যে তো 80টা আমি অ্যাচিভ করতে পারবো। 20টা হয়তো তাদের ব্যবসা খারাপ হয়েছে বা বিভিন্ন কজ দেখাতে পারে, হ্যাঁ, সামথিং লাইক দিস, এরকম হতে পারে, অথবা আরো ভালো হতে পারে, অথবা আরেকটু খারাপ হতে পারে, কিন্তু একেবারেই ধস হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। এবং আমরা খুব আশাবাদী মানুষ, আমরা বরাবরই এই রিয়েল এস্টেটের দুর্যোগে, খারাপ সময়ে এই রিয়েল এস্টেটের প্রতিটি কর্মী, অফিসার, এবং আমি সাথে কোম্পানির ম্যানেজমেন্টকেও বলবো, তারাও ব্রেন স্টর্মিং করেছে। বরাবরই কিন্তু আমরা আমাদের এই খারাপ সময়গুলোকে কাটিয়ে আমরা আবার একটা ভালো সময়ের পথে হাঁটি। তো যেটা একটু আগেই আমাদের টুটুল স্যার বলেছেন যে আসলে ওয়েভ যেরকম একটা ঢেউয়ের যেরকম একটা আপ স্টেজ থাকে এবং একটা ডাউন স্টেজ থাকে, বিজনেসে আমাদের রিয়েল এস্টেটেও আমরা এটা দেখতে পাচ্ছি। এবং আমার ছোট একটা চিন্তা বা গবেষণায় আমি দেখেছি এই ওয়েভটা আফটার 10 ইয়ার্স লেটার বা আফটার 5 ইয়ার্স লেটার এরকম হচ্ছে, 10 বছর পরে এটা হচ্ছেই। এটা কোনো বা প্রাকৃতিক ভাবে হোক, ম্যানমেড ডিজাস্টার হোক, কোনো না কোনো ভাবে এটা একটা কারেকশনের পর্যায়ে যাচ্ছে। সো আমরা যেহেতু আগে পেরেছি, এখন আরো ভালোভাবে পারবো। তবে এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন
যেটা কোভিড-19 একটা খুবই সংক্রামক ব্যাধি, এবং এটার যতক্ষণ পর্যন্ত কোনো আপনার ভাইরাস, এই ভাইরাসটার জন্য যতক্ষণ পর্যন্ত আপনার কোনো ইনজেকশন বা ভ্যাকসিন আবিষ্কার করা না যাচ্ছে পুরোপুরি, এই ভাইরাসটা পুরোপুরি চলে যাবে বলে আমার মনে হয় না। এবং আমি যতগুলো জার্নালে দেখেছি বা আমি যতটুকু স্টাডি করেছি এটা নিয়ে, আমার মনে হয় না এটা পুরোপুরি যাবে। কিন্তু তাহলে আমাদের নতুন নতুন স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এই ক্ষেত্রে অনলাইন একটা খুব ভালো মার্কেটিং পলিসি হতে পারে। আমরা অনলাইনে মানুষের কাছে যেতে পারি, মানুষের কোয়ারি গুলো অনলাইনের মাধ্যমে জানতে পারি। নতুন নতুন অনেক আইডিয়া চলে আসবে আমি আশা করি, বিশ্বাস করি। তো এই পর্যায়ে আমাদের আরো কিছু জিনিস প্রয়োজন হবে, যে এই সমস্যাগুলো সামলে ওঠার জন্য আমাদের প্রথমেই দরকার একটা সমন্বয়। আমরা বিক্ষিপ্তভাবে প্রত্যেকটি কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির যারা এমপ্লয়ি আছে সবাই মিলে কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি একটা সবাই মিলে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত, এটা একটা অন্যরকম পাওয়ার থাকে। তো সেক্ষেত্রে এই রিয়েল এস্টেটের কিন্তু একটা সংগঠন আছে, তাদের এগিয়ে আসা প্রয়োজন। এই কোভিড-19 সময়ে তাদের গাইডলাইন দেওয়া দরকার ছিল, সেই গাইডলাইন কিন্তু রিয়েল এস্টেটের কেউ পায়নি। তা আমরা আশা করব আগামী দিনে তাদের পক্ষ থেকে তারা গাইডলাইন দিবে। ইভেন সরকার অনেক টাকার একটা প্রণোদনা দিয়েছে, প্রত্যেকটা সেক্টরে প্রণোদনা দিয়েছে। এখন আমাদের এই সেক্টর কেন প্রণোদনা আনতে পারিনি, এটা আমার কাছে খুব একটা প্রশ্নবিদ্ধ জিনিস হচ্ছে। আমি দুঃখ পাই। আমাদের এই সেক্টর জিডিপিতে অনেক ভালো ভূমিকা রাখে, জিডিপির একটা বড় অংশে আমরা কিন্তু যোগান দিচ্ছি। সুতরাং এই প্রণোদনা আমাদের এই সেক্টরে আনা প্রচেষ্টা থাকা উচিত। আপনি দেখবেন, আমরা যদি একটা ল্যান্ড নেওয়া থেকে শুরু করি, একটা ল্যান্ড যখন আমরা নেই, এটা পাওয়ার অফ অ্যাটর্নি নিতে গেলে সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, ভ্যাট নিচ্ছে। জমি প্ল্যান পাস করতে গেলে সেখানেও গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নিচ্ছে। আমরা যখন একটা বিল্ডিং শুরু করি কাজ, সেখানে যে প্রোডাক্ট ম্যাটেরিয়াল যেগুলো রড, সিমেন্ট, বালু থেকে শুরু করে যত রকম আইটেম আছে, যত রকম ইন্ডাস্ট্রির সাথে আমাদের এই রিয়েল এস্টেট জড়িত আছে, তাদের কাছ থেকে পারচেস করতে গেলে সেখান থেকেও আমাকে সরকারকে ভ্যাট ট্যাক্স আমি দিতে হচ্ছে। তারপরে আমি ফ্ল্যাট তৈরি করলাম, বিক্রি করব, সেখানেও আমাকে রেজিস্ট্রেশন দিতে আমাকে প্রচুর টাকা দিতে হচ্ছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নমেন্ট যখন আমাদের এই সেক্টর থেকে ভ্যাট ট্যাক্স পাচ্ছে, তাহলে আমাদের এই দুঃসময়ে সরকার কেন আমাদের পাশে দাঁড়াবে না? এটা আমাদের একটা প্রশ্ন। এজন্য আহ, এই রিয়েল এস্টেটের এই সংগঠনটাকে খুব শরীফ সাহেব, মাঝখানে একটা কথা যোগ করতে পারি, একটু মনে করে দেই। আপনি মানে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স ভ্যাট পাচ্ছেন। আর একটা জিনিস আপনি মানে বোধহয় ভুল, সেটা হলো আমরা ল্যান্ড ওনারকে যে সাইনিং মানি দেই, সাইনিং মানি 15% কিন্তু গভর্নমেন্ট অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে কেটে নিচ্ছেন, এআইটি। যদি আমরা কোনো ল্যান্ড ওনারকে 1 crore টাকা দেই, 15 লক্ষ টাকা কিন্তু গভর্নমেন্টের খাতে সরাসরি জমা হচ্ছে। তা এটাও কিন্তু মানে আমাদের মাথায় রাখা উচিত, জাস্ট আমি মনে করে দিলাম, ঠিক আছে? তো আরো কিছু জিনিস আমরা দিচ্ছি, যেমন আমাদের যারা এমপ্লয়ি আছে, আমরা কিন্তু আমাদের এই বেতনের থেকে একটা অংশ আমরা আমরা এখান থেকে কর্তন করেই গভর্নমেন্ট নিচ্ছে। আমরা দিতেই হয় না, আমরা স্যালারি পাওয়ার আগে সেটা কর্তন করে গভর্নমেন্ট দিচ্ছে। সুতরাং এই জায়গাগুলো আমাদের চিন্তা করার দরকার, এবং আমাদের এই জিনিসগুলো খুব বলিষ্ঠভাবে গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়া দরকার। এখন গভর্নমেন্ট এই বিজেএমই নিয়ে সবার এত, গভর্নমেন্টের এত চিন্তা ভাবনা রিহেবকে নিয়েও কেন চিন্তা ভাবনা নয়? আমি কিছুদিন আগে টেলিভিশনে দেখলাম যে বিভিন্ন আমাদের রিয়েল এস্টেটের সংগঠনগুলো মানে কোম্পানি, কিছু কিছু কোম্পানি কোভিড-19 এর জন্য খুব উদার্ত ভাবে এগিয়ে আসছে। কিছু কোম্পানি, আমি আমিন মোহাম্মদকে দেখেছি, আমি নাবানাকে দেখেছি, আরো অনেক কোম্পানি মানে কোনোভাবে হয়তো আর্থিক সহযোগিতা করেছে বা কোনোভাবে সহযোগিতা করেছে, কিন্তু এটা একটা সংগঠনের মাধ্যমে হওয়া উচিত ছিল। যদি রিহ্যাবের মাধ্যমে সকল আরো অনেকগুলো একটা ফরম্যাট তৈরি করে আরো অনেকগুলো কোম্পানি যদি এভাবে সাহায্য করতো, সেটা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ হতো, তাহলেই কিন্তু আমরা আমাদের সুবিধাটা নিতে পারতাম। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় অনেক কাজ করার বিষয় আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমাদের সবাইকে আন্তরিক হতে হবে। আমরা আসলেই মানে অনেক অনেক চ্যালেঞ্জ আছে, তাদেরকে বিশেষভাবে আন্তরিক করতে হবে। আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে যে এটা আমাদের সেক্টরে আমরা দেখতে পাই যে আহ, বিশেষ করে ল্যান্ড নেয়ার ক্ষেত্রে অনেক অসুস্থ প্রতিযোগিতা আছে। এই জায়গাটার ক্ষেত্রে আমাদের সবাইকে আসলে একটা ফরম্যাটে আসা প্রয়োজন। তাহলে কিন্তু এই একটু আগে ওয়াসিম ভাই বলছিলেন যে অনেকে যে অসাধু ব্যবসায়ী যারা
তারা অনেক ভায়োলেট করছে। আমি শুধুমাত্র তাদের অসাধু ব্যবসার মানে তাদের চরিত্রকে আমি দোষ দিতে চাই। এই যে অতিরিক্ত গভর্নমেন্ট আমাদের এটা কিন্তু একটা বার্ডেন। দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা যখন আমি করে সেটা দেখা যায় মার্কেট প্রাইসের চাইতে সমান সমান হয়ে যায়, তখন আর কি প্রফিট করবে? তখন ওই অসাধু ব্যবসায়ী বাধ্য হয় সেখানে কিছু একটা করবে। এই জায়গাগুলো করতে হবে। আপনারা জানেন লজিস্টিকে যারা করেন তারা এই জিনিসটা খুব ভালোভাবে ফেস করেন, বা গভর্নমেন্টের যেসব দপ্তরে আমাদের রিয়েল এস্টেটের কাজগুলো হয়ে থাকে কাজটা না দিলে কাজটা হয় না। এটা আমরা বলি না বা আমাদের কোম্পানির কেউ বলে না, কারণ কুমিরের সাথে তো আর পানিতে গিয়ে যুদ্ধ করা যাবে না। কিন্তু কোনো না কোনো সময় বলতে হবে, দেয়ালে পিঠে গেলে আমাদেরকে এটা বলতে হবে। সুতরাং এই জায়গাটায় একটা সিস্টেমেটিক যদি ওয়েতে আনা যায় তাহলে আমার মনে হয় জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আমরা আশাবাদী মানুষ, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শরীফুল ইসলাম মজুমদার, আপনি খুব চমৎকার ভাবেই বলেছেন। এবং একটি কথা কিন্তু আপনাদের কথা থেকে আমি পরিষ্কার যে অল আর অপটিমিস্টিক, যে উই আর ইন বিজনেস এন্ড উই উইল বি ইন বিজনেস। তো এখানে সাইদ রয়েছে, সাইদ জামান, সিইও প্ল্যাটফর্ম সেল, তার বিজনেসটা খুব ইন্টারেস্টিং। তো আমি যেটা জানতে চাইবো সাইদের কাছে, যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা মূলত হচ্ছে বাংলাদেশের যে কয়টা ইন্ডাস্ট্রি লেবার ইন্টেন্সিভ, যে কয়টা ইন্ডাস্ট্রি আসলে ফান্ডামেন্টালি বাংলাদেশটাকে ধরে রেখেছে, এর মধ্যে রিয়েল এস্টেটও একটা। আপনি জানেন যে গার্মেন্টস আমাদের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে, এবং মোস্টলি উইমেন। তেমনি এরপরে রিয়েল এস্টেট একটা সেক্টর যেখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এর আবার একটা চেইন ইফেক্ট রয়েছে, অর্থাৎ এই ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট যদি চলে তাহলে সিমেন্ট ইন্ডাস্ট্রি চলে, সিমেন্ট ইন্ডাস্ট্রি চলে, টাইলসের ইন্ডাস্ট্রি চলে, এরকম বহু মানে লিঙ্ক ইন্ডাস্ট্রি আছে। তো আমি জানতে চাইবো এই যে আমরা বিজনেসে মোটামুটি স্টাক হয়ে গেলাম, এতে কি আমাদের এমপ্লয়ীদের কোনো অসুবিধা হবে এই সেক্টরে যারা কাজ করছে, বা যারা ভবিষ্যতে এই সেক্টরে কেরিয়ার গড়ে তুলতে চায় তাদের কি কেরিয়ার সম্ভাবনা কমে গেল কিনা, এই বিষয়ে যদি সাইদ জামান আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ জনাব সুব্রত দা। এখানে উপস্থিত আজকে যে সমস্ত গেস্টরা আছেন সবাই আমার খুবই সিনিয়র, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর যে ব্যাপারটা নিয়ে আসলে আজকের এই আয়োজন, করোনা পরবর্তী সময়ে রিয়েল এস্টেটের বর্তমান প্রেজেন্ট অবস্থাটাকে আমরা মূল্যায়ন করার জন্যই আজকের অবস্থায় আসছি। তো আপনার কোশ্চেনের আলোকে আমি প্রথমে একটা বলবো যে রিয়েল কখনো হারিয়ে যাবার একটা ট্র্যাক না। এই ট্র্যাক মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে। লাইক মানুষ যখন অন্ন বস্ত্র বাসস্থানের চিন্তা করে, তো 3 নম্বরে এই মৌলিক চাহিদাটা চলে আসছে। আমরা নগরায়নের এই জীবনে যেভাবে মানুষের ঢাকায় যে আবাসন ব্যবস্থাগুলো দেখছি, থ্যাঙ্কস গড যে রিয়েল এস্টেট অনেক ভালো কিছু করছে বিদায় অনেক মানুষ এখানে খুব স্বল্প মূল্যেও কিছু আবাসনের সুযোগ পাচ্ছে। লাইক ধরেন মিরপুরে খুব কম দামে অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে, ঢাকার বাইরে মানুষ জমি কিনতে পারছে ঢাকার খুব নিয়ার বাই এরিয়াগুলোতে, আবার খুব পশ এরিয়াতে সেখানে গুলশান, বনানী, ধানমন্ডিতেও বড় বড় কোম্পানিগুলো প্রজেক্ট করে যাচ্ছে। তো সো দ্যাট সবার ডিমান্ড ফুলফিল করে যাচ্ছে সুন্দরভাবে। তো আমি করোনা কালীন এই অবস্থায় রিয়েল এস্টেট আসলে কাস্টমারদের কি মনোবৃত্তি বা তাদের মাইন্ডে কি কাজ করছে এই জিনিসটা আমি একটা ডেটা আমি আপনাকে দিতে পারি সুন্দর করে। সেই ডেটাটা হচ্ছে এরকম, আমি flat4sellinDhaka.com একটা ডিজিটাল মার্কেটিং ফার্ম এই নিয়ে কাজ করছি বাংলাদেশের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে। সো দ্যাট আমরা প্রচুর ডেটা অ্যানালাইসিস করে থাকি। লাইক আমাদের এখানে খুবই অল্প প্রোডাক্টস থাকে, যেহেতু আমরা ডিরেক্টলি কোনো প্রোডাক্ট ডেভেলপ করি না, আমরা বিভিন্ন কোম্পানিকে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা দিয়ে থাকি। এবং আমাদের এখান থেকে যারা সার্ভিস নিয়েছেন এখানে সব এলাকার প্রোডাক্ট নাই, হয়তো আমাদের কাছে 4-5টা এলাকার প্রোডাক্ট আছে। সেই হিসাবে আমাদের কাছে একটা আমি আমার সফটওয়্যার থেকে আমি আমার ডিজিটাল মার্কেটিং থেকে আমি আপনাকে লাস্ট 30 ডেজের একটা ডাটা দিচ্ছি, যে আমি এখানে দেখছি 346 জন, 346 নিউ ইউজার, 377 ওল্ড ইউজার, সবাই বিভিন্ন ওয়েতে আমাদের সাইটগুলোতে ভিজিট করছে, তারা নতুন নতুন প্রোডাক্ট খুঁজছে। এটা হচ্ছে আপনার এপ্রিলের 8 তারিখ থেকে মের 7 তারিখ, এই লাস্ট 1 মান্থে।
আচ্ছা, আমি যদি তার আগের মাসে যাই, মার্চের 9 তারিখ থেকে এপ্রিলের 7 তারিখ 506 জন ইউজার তারা নতুন নতুন প্রোডাক্ট খুঁজছে আমাদের ওয়েবসাইটে এসে। আমি যদি তার আগের মাসে যাই, এখানে হচ্ছে 2400, মানে ফেব্রুয়ারি 8 তারিখ থেকে মার্চের 8 তারিখ পর্যন্ত 2400 ফ্ল্যাট বায়ার তাদের অ্যাপার্টমেন্ট খুঁজছে আমাদের ওয়েবসাইটে। তার মানে একটা জিনিস হচ্ছে কি, যে আপনি করোনাকে আনেন সামনে বা যে অবস্থাকে আনেন সামনে, মানুষের মৌলিক চাহিদার এই ডিমান্ডকে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারেন না। আমার ধারণা একজন মানুষ তার বেঁচে থাকার প্রয়োজনে প্রথমেই তার খাদ্যের নিশ্চয়তা চায়, দেন তার বস্ত্রের নিশ্চয়তা চায়, তারপরে তার মাথায় যদি একটা জিনিসও আসে সেটা হচ্ছে তার বাসস্থানের নিশ্চয়তা। সো দ্যাট এই ইন্ডাস্ট্রি এত সহজে হারিয়ে যাওয়ার ইন্ডাস্ট্রি না। সো আমাদের যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছেন, বড় বড় কোম্পানিগুলো আছেন, তারা যদি দায়িত্বশীলতা নিয়ে কাস্টমারদের জন্য প্রোডাক্টস তৈরি করেন, তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা যে কোনো বিরূপ পরিস্থিতিতেও টিকে থাকবে। এই ইন্ডাস্ট্রিটা খুব সহজে হারিয়ে যাবে না। আর আরেকটা কথা আমি একটু বলতে চাই, লাইক আপনি গার্মেন্টস এর কথা বলেন, তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেভাবে প্রণোদনার ইস্যুগুলো আসছে, শরীফ ভাই বলছিল, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যত ওয়ার্কাররা আছে তারা পেইড এমপ্লয়ি এবং প্রত্যেকেই তাদেরকে ডেটাবেস বিজিএমই থেকে মেনটেন করা হয় এবং তাদের পেরোল পর্যন্ত বিজিএমই দেখতে পায়। বিজিএমই তাদের পেরোলে আপনার জানতে পারে কোন এমপ্লয়িটা উপস্থিত ছিল, হ্যাঁ, কোন গার্মেন্টসে কি পরিমাণ, এটা বিজিএমইর মেইন সার্ভারের সাথে কানেক্টেড। বাট রিয়েল এস্টেটেরও একটা অর্গানাইজেশন আছে যারা মাদার অর্গানাইজেশন, রিহাব, বাট তারা কখনোই রিয়েল এস্টেট এমপ্লয়িদের পেরোল তো দূরে থাক, কোন কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছেন তারা জানে না। এই ইন্ডাস্ট্রিকে তারা শুধু মালিকদের যে অর্গানাইজেশন ওইভাবেই আছে, ইন্ডাস্ট্রিতে যে কালচার করা, এমপ্লয়িদের জন্য যে বেনিফিটস ইস্যুগুলো তৈরি করা, এগুলো তারা কখনো করে না। সো এই প্রেক্ষিতে আমার মনে হয় যে রিয়েল এস্টেট এমপ্লয়িদেরকে আসলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে, তারা নিজেদের ভিতর কানেক্টিভিটি বাড়ানোর দরকার আছে। আর রিয়েল এস্টেট কখনোই হারাবে না। আমি আমার রিয়েল টাইম ডেটা থেকে দেখতে পাই যে প্রতিদিন মানুষ রিয়েল এস্টেটের প্রোডাক্ট খুঁজছে। যদি মানুষের সাধ্যের ভিতরে কোনো প্রোডাক্ট দেওয়া যায়, অবশ্যই মানুষ এই প্রোডাক্টটা কিনবে এবং রিয়েল এস্টেট আবার চাঙ্গা হবে, যে কোনো পরিস্থিতি হোক আবার চাঙ্গা হবে। ধন্যবাদ সবাইকে। দাদা, আমি একটু ইনফরমেশন দিতে চাই সবার, মানে রিহেবের কিছু ডাটা আমি আপনাদের একটু বলতে চাই। জি প্লিজ। আমরা গত বছর রিহেবের ডাটা অনুযায়ী আমরা 7 থেকে 8,000 অ্যাপার্টমেন্ট ঢাকা শহরে বিক্রি হয়েছে। টোটাল যে বিক্রি তার টার্নওভার হচ্ছে প্রায় 12 মিলিয়ন টাকা। এই 12 মিলিয়ন টাকা প্রায় আমাদের বাংলাদেশ সরকারের যে জিডিপির প্রায় 12 থেকে 15% কন্ট্রিবিউশন করেছে রিয়েল এস্টেট সেক্টর। আপনার বিভিন্ন সাপোর্টিং ইন্ডাস্ট্রি, যেটা দাদা আপনি একটু আগে বলছিলেন, স্টিল, ব্রিক, সিমেন্ট, টাইলস, এসব সবকিছু মিলিয়ে সরাসরি গার্মেন্টস সেক্টরের পরে 25 লক্ষ লোক, পুরুষ এবং মহিলা, সরাসরি এই শিল্পের সাথে জড়িত আছে দাদা। তো এই যে আমরা যে এইসব সবকিছুর কারণেই যে রিয়েল এস্টেটটা যে একটা ইন্ডাস্ট্রি, এইটা মানে স্বীকার করাটা অনেকের কাছে মানে এটাকে মানে পরিষ্কার ভাবে স্বীকার করতে চায় না, কিন্তু আসলে বাংলাদেশে গার্মেন্টস এর পরে রিয়েল এস্টেট সেক্টরে সরাসরি অবদান আছে এবং এটা বড় একটা ইন্ডাস্ট্রি দাদা, এটা আমি মানে বলতে পারি আর কি। নিঃসন্দেহে মানে রিয়েল এস্টেট যে একটি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বরং আমার একটা কথা আছে এই প্রসঙ্গে, উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই, ধরেন অনেক বড় কর্পোরেট হাউস, কিন্তু তার এমপ্লয়ি হচ্ছে বড় জোর 700 বা 800, তার রেভিনিউ হচ্ছে 17,000 কোটি টাকা ইয়ারলি। তো এরকম ইন্ডাস্ট্রি তো আমাদের দরকার নেই। আমাদের বাংলাদেশ হচ্ছে 18 কোটি মানুষের দেশ, এটা তরুণ জনসংখ্যার দেশ। তো এখানে আমাদের আসলে রিয়েল এস্টেট সেক্টরের মতো সেক্টর দরকার, যেগুলোতে প্রচুর মানুষের কর্মসংস্থান করা সম্ভব হবে। এখন ধরেন কোকাকোলা বাংলাদেশে তার এমপ্লয়ি অফার আছে 14 জন, আর বাকি পুরোটা হচ্ছে আউটসোর্স। তো এইরকম যদি মূল কোম্পানির এমপ্লয়ি থাকে 14 জন বা 24 জন বা 1400 জন, সেটাও কিন্তু আমাদের জন্য সাস্টেনেবল না। আমি টুটুল স্যারের কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, একটি অপ্রিয় বিষয় হলে সত্য যে বাংলাদেশ এই মুহূর্তে ঢাকা শহরের রাস্তা ফ্রি, সব শহরের রাস্তাই ফ্রি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ কোভিডে আক্রান্ত হয়েছে, অর্থাৎ করোনা ভাইরাস শনাক্ত মানুষ পাওয়া গেছে, এর মেজরিটি মানুষ হচ্ছে ঢাকা শহরে, নারায়ণগঞ্জে এবং গাজীপুরে, এবং এরপরে হয়তো অন্য কোনো একটা জেলা আছে। তো কিন্তু 80% মানুষ এই শহরগুলোতে। এখন যদি ধরেন লকডাউনটা উঠে যায়,
তাহলে আমাদের যে পরিবহন ব্যবস্থা, আমাদের যে আবাসিক এলাকাগুলো আছে, যেগুলোতে যে মানুষের উপরে মানুষ উঠে যায়, মানে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি লেগে থাকে, রিক্সার সাথে রিক্সা লেগে থাকে, তো এই পরিপ্রেক্ষিতে আমরা কি এটি আবার অনুধাবন করব কিনা, যে আমরা কি আসলে আমাদের সমস্ত ইকোনমি, সমস্ত কর্মকাণ্ড ঢাকা শহরেই কেন্দ্রীভূত করব, না আমরা আরো অসংখ্য অন্তত 10টা-12টা শহর ডেভেলপ করব। আমি তো যেটা চিন্তা করি মানুষ হিসেবে, যৌক্তিক মানুষ হিসেবে, যে আমাদের অন্তত ঢাকা শহরের মতো আরো 10টা শহর না হলে আমরা আসলে প্যারালাইজড এমনিতেই হয়ে যাচ্ছিলাম। এখন একটুখানি করোনা ভাইরাস আসবার কারণে অন্তত ঢাকার বাতাসে নিঃশ্বাস নেওয়া যায়, নইলে তো এমনিতেই এখানে নিঃশ্বাস নেওয়া যায় না। করোনা ভাইরাস হয়তো মানুষকে মেরেছে 200-300 বা হয়তো 2000 মানুষ মারা যেতে পারে, কিন্তু ঢাকা শহরে আমরা যেভাবে বাস করি, বিভিন্ন রোগ বালাইয়ে আমরা তো এই শহরের দূষিত বাতাস আসলে মানুষের পরমায়ু কমে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় কি করব, আমরা তৈরি করতে পারি এবং সেটি ভবিষ্যতে কথা শুনতে চাইবো টুটুল স্যারের। হ্যাঁ, আপনি একটা মূল্যবান বিষয় অবতারণা করেছেন, সেটা হলো যে আমরা কি ঢাকা কেন্দ্রিকই থাকবো না ঢাকার বাইরে আমরা যাব, ঠিক না? বিষয়টা তো ঠিক। এখন আসলে এই দাবিটা কিন্তু আজকের না, এই দাবিটা কিন্তু অনেক আগেরই, যে আমরা সবকিছু ঢাকা কেন্দ্রিক চিন্তা করছি। এখন এই বিষয়ে সরকারের একটা ব্যাপক ভূমিকা রাখা উচিত, বা বিভিন্ন সময় চেষ্টা করা হয়েছে বাট সার্থক হয়নি। যেমন একটা এক্সাম্পল দেয়, সচিবালয় মতিঝিলের পাশে গুলিস্তানের সচিবালয় সরানোর চিন্তা ভাবনা অনেক আগে থেকেই করা হচ্ছিল, বাট এখন পর্যন্ত সচিবালয় সরানো সম্ভব হয়নি। এক, দ্বিতীয়ত ঢাকা সিটির মধ্যে যে বাস টার্মিনাল গুলি রয়েছে, যেমন আমি যতটুকু জানি পৃথিবীর উন্নত দেশে বা উন্নয়নশীল দেশে মেইন সিটির ভিতরে কিন্তু বাস ডিপো বা টার্মিনাল থাকে না, থাকে পাশে। বাট যেমন সায়দাবাদ, মহাখালী এবং গাবতলী বাস টার্মিনাল সরানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে, আমরা কিন্তু এখনো সরাইতে পারিনি। বাট আমি যেটা মনে করি, যেমন সায়দাবাদে বাসগুলি মানে ঢাকার পূর্বাঞ্চলে যে ডিস্ট্রিক্ট গুলির সাথে কানেক্টেড, যে চিটাগাং যাবে, যে কুমিল্লা যাবে, তাকে ঢাকার মেইন সিটি থেকে কেন উঠতে হবে? সে ইচ্ছা করলে কাশপুর ব্রিজ পার হয়ে কিন্তু যেতে পারে, বাট আমরা কিন্তু সরাতে পারিনি। সরকার যথেষ্ট চেষ্টা করার পরেও কিন্তু এটা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে মানে একটা অদৃশ্য শক্তি এগুলি সরাইতে দিচ্ছে না। যেন সরকার চেষ্টা করলেও সরকার কিন্তু আহ মানে সরকার কিন্তু 100% একা সবকিছু করে ফেলবে সেটাও না। মানে যেমন সে সায়দাবাদ বাস টার্মিনাল বা অন্যান্য টার্মিনাল গুলি সরাতে গেলে স্থানীয় এমপি, চেয়ারম্যান বা অনেক কিছুই জড়িত আছে, বা জড়িত থাকার কারণে কিন্তু গভর্নমেন্ট এগুলো করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি, বর্তমানে যে সরকার প্রধান শেখ হাসিনা, উনি যথেষ্ট সাহসী। তা উনি সাহসী হওয়া সত্ত্বেও এই কাজগুলি এখন পর্যন্ত সম্ভব হয়নি। আমি আশা করি এর ভবিষ্যতে সম্ভব হবে। তাই ছোট্ট একটা এক্সাম্পল দিলাম যে সচিবালয় সরাইতে আমরা এখনো পারিনি, বাস টার্মিনাল গুলি তো প্রশ্নই আসে না। তাই সেই ক্ষেত্রে মানুষ যে ঢাকা শহরে, আমার একটা শহর, ঢাকা শহরটা অনেকটা ম্যাজিকের মতো। আমি যেটা মনে করি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে যেখান থেকে আসুক না কেন, ঢাকা শহরে একটা কর্মসংস্থান আছেই। যে রিক্সা চালায় সে কিন্তু বেশ ভালো টাকা ইনকাম করে, মানে কোনো না কোনো ভাবে তার, যেমন আপনি যদি আপনি একটা ভ্যান ড্রাইভার, যারা ভ্যান চালায়, একটা ভ্যান ড্রাইভারের ইনকাম কি পরিমাণ আপনি কিন্তু চিন্তা করতে পারবেন না। যেমন আমি আমার পাশের বাসায়, আমি একটা এক্সাম্পল দিই, একটা ছোট টেবিল সরাইতে হবে, এই বিল্ডিং থেকে সরায় ভ্যানে একটু নিয়ে আর এক বিল্ডিং উঠাইতে হবে, সে একটা টেবিল সে মজুরি চাচ্ছে 1200 টাকা। 1200 টাকা না হইলেও মিনিমাম 500 টাকা এটা মজুরি আছে। তাহলে সে যদি একটা টেবিল একদিনে সরায় বা 5টা টেবিল সরায়, তার ইনকাম কিন্তু প্রায় 2000 টাকার উপরে। তো ফলে এই শহরটা আমার একটা শহর, একটা ম্যাজিকের শহরে পরিণত হয়েছে। যে যেখান থেকে আসবে না তার একটা কর্মসংস্থান হবেই। বিষয় কি, এটা গভর্নমেন্টকে জোর করে, আমি বলবো যে একটা জোর জবরদস্তি করে ঢাকা শহরে থেকে এই মানে যেমন বাস টার্মিনাল অফিসগুলি সরায় ফেলতে হবে। যেমন কৃষি মন্ত্রণালয় হেড অফিস বা সচিবালয় ঢাকা রাখা কোনো প্রয়োজন নাই। শেষ মন্ত্রণালয় কি প্রয়োজন আছে? যেমন ঢাকা সিটির মধ্যে কয়েকটা বড় বড় স্থাপনা আছে, যেমন আমি বলবো ঢাকা ইউনিভার্সিটি, ক্যান্টনমেন্ট এবং পুরাতন এয়ারপোর্ট।
তেজগাঁ এয়ারপোর্ট, এই কয়েকটা স্থাপনা পুরো ঢাকা শহরকে ব্লক করে রাখছে। আমি এটা বুঝি না, ঢাকা সিটির মধ্যে ঢাকা মানে ইউনিভার্সিটি কেন রাখার দরকার আছে? আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি ঠিক ঢাকা শহরের মাঝখানে, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো বাস চলতে পারে না, হয়তো প্রাইভেট গাড়ি চলতে পারে, সে পুরো ইউনিভার্সিটিটাকে মাঝখানে থেকে সে পুরো ঢাকা শহরটাকে সে ব্লক করে রাখছে। তেজগাঁ এয়ারপোর্ট, সে ঢাকা শহরে এটা ইন্টারন্যাশনাল সিভিল ডেড এয়ারপোর্ট হিসেবে পরিচিত। আমরা এত চেষ্টা করার পরেও কিন্তু আমরা এয়ারপোর্টটাকে সরাতে পারি নাই। এরপরে ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা সিটির মধ্যে ঢাকা ক্যান্টনমেন্টে কি প্রয়োজন আছে আমি সেটা বুঝি না। যতদিন পর্যন্ত এই স্থাপনাগুলি ঢাকার শহর থেকে সরানো না যাবে ততদিন ঢাকার বাইরে কোনো মার্কেট ক্রিয়েট হবে না, না রিয়েল এস্টেট না পশ কোনো মার্কেট ক্রিয়েট করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে এটা আমি মনে করি যারা নগর পরিকল্পনাবিদ আছেন প্লাস হলো সরকার বা তাদেরকে একটা গুরুত্বপূর্ণ বা সাহসী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এখান থেকে আমাদের পরিত্রাণ নাই। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা যত চেষ্টা করি না কেন, যেমন কথার কথা আমাদের চিটাগাঙে কয়েকটা প্রজেক্ট ছিল, আমরা হ্যান্ড ওভার দিয়েছি, কক্সবাজারে আছে, কাজ চলছে। ঢাকার বাইরে কোনো জায়গা আমরা নিতে পারি না, কারণ ঢাকার বাইরে আমরা কোনো জায়গা নিলে ডেভেলপ করলে যে পরিমাণ খরচ হয় মানে তার চেয়ে সেলস প্রাইস কম, আমরা কিভাবে বিজনেস করবো? বাধ্য হয়ে আমরা ঢাকার বাইরে কোনো প্রজেক্ট করতে পারি না। তো সেক্ষেত্রে এটা আমি মনে করি সরকারকে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে রিহাব যে আসলে রিহাবের কাজটাকে আমি ঠিক বুঝি না, আমাকে ক্ষমা করবেন। রিহাব যে আসলে মানে ওদের অ্যাক্টিভিটিসটা কি, আমি আমি এত বছর চাকরি করতেছি, আমার কাছে এখন ক্লিয়ার না। যেমন মানে করোনায় আক্রান্ত হওয়ার পরে রিহাবের গাইডলাইন কি আমি জানি না, এবং রিহাব কারো কোনো মালিক পক্ষ, কোনো ক্লায়েন্ট, কোনো ল্যান্ডলর্ড বা আমাদের কারো কোনো উপকারে আসছে কিনা আমি জানি না। সেই ক্ষেত্রে নেতৃত্ব একটা বড় জিনিস। সেই ক্ষেত্রে নেতৃত্ব যারা আছেন আমার মতো আকর্ষণীয় নেতৃত্বে কাউকে আসতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আনিসুল হক সাহেব ঢাকার মেয়র ছিলেন, উনি একটা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধু আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বর্তমানে রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আমার মতে নেতৃত্ব আসতে গেলে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হইতে হবে। ব্যক্তিত্ব অধিকারী না হইলে আপনি মানুষের মন জয় করতে পারবেন না। আর প্লাস হলো রিহাবের কাজ হলো মানে যেটা একটু আগে শরীফ সাহেব বললেন যে আমরা যে একটা বড় একটা খাত, বড় একটা শিল্প, আমাদের জিডিপিতে বড় একটা যে অবস্থান, এটা আমরা এখনো আমি সরকারের দোষ দেই নাই, আমরা সরকারের কাছ থেকে আমরা তুলে ধরতে পারিনি, আমি এক্সপ্লোর করতে পারি, আমাকে এক্সপ্লোর করতে পারিনি। সেই ক্ষেত্রে এটা আমি মনে করি সম্পূর্ণটা আমাদের ব্যর্থতা। আমরা রিয়েল এস্টেট আছে আমাদের ব্যর্থতা, রিহাবের আমি বলবো 100% রিহাবের ব্যর্থতা। তারা গভর্নমেন্টকে মেসেজটা দিতে পারে না আমরা একটা শিল্প। মানে আমি যতটুকু জানি যে গভর্নমেন্ট উচ্চ পদস্থ থেকে আমাদেরকে, যেমন আমরা অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা নিয়ম নীতি মানে না, আমার বিভিন্ন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার দেয় না। তো সেই ক্ষেত্রে এই কারণে কিন্তু রিয়েল এস্টেটের অনেকের কাছে এটা বিশ্বস্ততার যে জায়গাটা ছিল ওখান থেকে কিন্তু আমরা সরে আসছি। এই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টকে বুঝাইতে হবে যে আমরা একটা শিল্প, এটা কিন্তু রিহাবের দায়িত্ব। আমার মতে রিহাবের যারা নেতৃত্ব আছে ওনারা হয়তো এটা ব্যর্থ হচ্ছেন গভর্নমেন্টকে এটা বুঝাইতে, তাদেরকে এগিয়ে আসতে হবে। আর প্লাস হলো আরেকটা জিনিস আপনি বললেন যে করোনা পরবর্তী পরিস্থিতিতে কি হবে। তা করোনা পরবর্তীতে যে অ্যাকচুয়ালি সে কথার কথা যে আমি একটা এক্সাম্পল দেই, ধরেন আমি 3 বেলা মাছ মাংস খাই, 3 বেলা, আমি 3 বেলা মাছ মাংস না খেলে আমি 1 বেলা মাছ মাংস খাবো। আমাদেরকে এভাবে তৈরি করতে হবে। আমরা যদি ব্যাংক মানে ব্যাংকের জীবন আচরণ যদি বিশ্লেষণ করি, ব্যাংকের অভিযোজন ক্ষমতা, ব্যাংক পানিতে টিকতে পারে, স্থলে টিকতে পারে, গরম পানিতে টিকে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওই মেন্টালিটি পোষণ করতে হবে যে কোনো পরিস্থিতিতে আমরা যেন হতাশ হয়ে না যাই। সে কথার কথা যদি এমন হয় যে আমি বেতন পাই ধরেন 100 টাকা, পরিস্থিতি খুব খারাপ হলো আমি বেতন পাবো 50 টাকা, আমি কি মরে যাবো? আমি বেঁচে থাকবো না? বিষয় কি আমাদেরকে মেন্টালিটি পোষণ করতে হবে। আমি বর্তমানে যে অবস্থানে আছি আমার লাইফ স্টাইল হয়তো একটু কম হবে, বাট আমাকে ওই পরিশ্রম করে এফোর্ট দিয়ে আমাকে এখন যেটা আছে তার চেয়ে অনেক ভালো অবস্থানে চলে আসতে হবে, এটা সম্ভব। তো সেক্ষেত্রে আমি আশাবাদী, হতাশার কিছু নাই। আর যেহেতু আমরা মহামারীতে আছি, মহামারী একদিন শেষ হবেই হবেই। প্লাস হলো আর আমরা মানে নিরাপদে থাকি। গভর্নমেন্টের যে নির্দেশনা আছে যে আপনার সামাজিক দূরত্ব মেনটেন করা, এটা আমরা যদি মেনটেন করতে পারি তা আমার মনে হয় যে কিছু ডিজাস্টার হচ্ছে সামনে আছে, এটা মেনে নিয়ে
আমরা পরবর্তী সূর্যোদয়ের জন্য আমরা অপেক্ষা করি। আমি মনে করি যে এটা কোনো সমস্যা না, আমরা এখান থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। অসংখ্য জি, ধন্যবাদ টুটুল ভাই। টুটুল স্যারকে। আমি আরেকটা প্রসঙ্গ বা ইয়াসির রাজা স্যারের কাছ থেকে শুনতে চাইবো, সেটি হচ্ছে আপনারা জানেন যে আলোচনাটি শুরু হয়েছিল, বাট যে কিছু কিছু সেক্টরে, বিশেষ করে গার্মেন্টস আমরা দেখেছি গভর্নমেন্টস আর ভেরি প্রোঅ্যাক্টিভ, যে তারা একটা বিরাট প্রণোদনা ডিক্লেয়ার করেছে বা অন্যান্য সেক্টরে করেছে। তো আমার কাছে মনে হয় রিয়েল এস্টেট সেক্টরেও দুই দিক থেকে আসলে প্রণোদনাটা হওয়া উচিত। একটা হচ্ছে যারা উদ্যোক্তা তাদেরকে কিছু প্রণোদনা দেওয়া দরকার, হেভিলি দেওয়া দরকার, এবং যারা বায়ার তাদেরকে যদি একেবারে মিনিমাম রেটে আপনার ইন্টারেস্ট জিরোতে এনেও দেওয়া হয়, লোন দেওয়া হয়, তাহলে কিন্তু এই কেনা বেচা বাড়বে। যেটা আপনারা বললেন যে গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে ভ্যাট বা ট্যাক্স নিচ্ছে, তাইলে তার যিনি লোন নিয়ে কিনছেন উনি তো একবার রেজিস্ট্রেশন ফি দিচ্ছেন বা ওনার বিভিন্ন বেট নিচ্ছেন, তাহলে ওই লোনটা থেকেই কেন ইন্টারেস্ট নিতে হবে? অর্থাৎ মাল্টি লেয়ারে আমরা যে এই ট্যাক্স করা বা ইন্টারেস্ট করা এটা যদি কমিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় একটা বড় কাজ হয়। তো আমি ইয়াসির রাজা চৌধুরীর কাছ থেকে শুনবো যে গভর্নমেন্টকে আমাদের এই জায়গাটায় রিকোয়েস্ট করবার আছে যে হেভিলি ফাইন্যান্স করা দরকার এই এস্টেট সেক্টরে, তাতে আমাদের এমপ্লয়মেন্ট সাস্টেইনেবল হবে, আমাদের এনভায়রনমেন্ট সাস্টেইনেবল হবে, আমাদের যেটা আপনারা বললেন যে হাউজিং ইজ আ ভেরি ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল, এবং এটা ফান্ডামেন্টাল ইস্যু। তো আমি মনে করি যে এই জায়গাটায় ইয়াসির রাজা চৌধুরী যদি একটু ফোকাস করেন। জি, ধন্যবাদ। আমাদের আধুনিক বাংলাদেশ গড়তে রিয়েল এস্টেট সেক্টরের অবদান কিন্তু অনস্বীকার্য। আমরা ভুলে গেলে চলবে না যে রিয়েল এস্টেটটাও একটা ইন্ডাস্ট্রি। অনেক ইন্ডাস্ট্রির চেয়ে এটা বর্তমানে এটাতে একটা বিমাত্রসুলভ আচরণ চলতেছে অন্যান্য ইন্ডাস্ট্রি গুলোর তুলনায়। আপনি একটা জিনিস একটু আগে যেটা আপনাকে পয়েন্ট আউট করলেন, আমাদের যে ব্যাংকগুলো যে আমাদেরকে লোন দেয় বা লোন দেওয়ার যে সিস্টেম, আপনি দেখবেন প্রত্যেকটা লোনের এগেনস্টে একটা কিন্তু মর্টগেজ রাখে। মর্টগেজ ছাড়া কিন্তু কোনো লোন দেওয়া হয় না। রিয়েল এস্টেট সেক্টরে একটা অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাট, এটা তো একটা ফিক্সড অ্যাসেট, এটা তো কোনো কালেই নষ্ট হওয়ার মতো না। তো এইটাকে তো ব্যাংক খুব সহজেই এটাকে মর্টগেজ রেখে এটার এগেনস্টে কিন্তু লোন দিতে পারে। সে এখন লোন নিতে গেলে ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড দেখে। আপনার রিয়েল এস্টেটে লোন দেওয়ার ব্যাংকের কিছু নীতিমালা তৈরি করেছে, যেটা কোনো সময়ে অনেক কঠিন হয়ে যায়। যেমন ক্লায়েন্টের সম্পূর্ণ ইনকাম যেটা তাকে শো করতে হবে, যেটা তার বৈধ ব্যাংকের চ্যানেলে যে ইনকাম গুলো আসে সেগুলোই শুধু ব্যাংক কাউন্ট করে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে মানুষের বর্তমানে যে আমাদের যে জীবন ব্যবস্থা বা আমাদের যে ইনকামের যে ব্যবস্থা, এই ব্যবস্থায় একটা লোকের সম্পূর্ণ ইনকাম কিন্তু ব্যাংকের চ্যানেলে আসে না। আপনার কথা আমি একটা যদি চিন্তা করি, একজন ভদ্রলোক যিনি মাসে 2 লাখ টাকা স্যালারি পান, বর্তমান সময়ে হাজবেন্ড ওয়াইফ দুইজনই চাকরি করেন। বর্তমান সময়ে এটা সাধারণভাবে দেখা যায় যে প্রায় 40-50% ফ্যামিলির হাজবেন্ড ওয়াইফ দুইজনই চাকরি করেন, এবং কেউ যদি প্রাইভেট বা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের স্যালারি 5-7-10 বছর পরে এটা 50-60 হাজার 1 লাখ টাকার কাছাকাছি হয়ে যায়। তো ধরে নিলাম 1.5-2 লাখ টাকা ইনকাম করে। তাহলে যেহেতু আমি ডিবিএইচ ছিলাম দীর্ঘদিন, আমি হোম লোনের ব্যাপারে একটু আপনাদেরকে একটু আইডিয়া দিই। তাহলে এই যে 2 লাখ টাকা আর্ন করলো যে পরিবার, সেই পরিবারের লিভিং স্ট্যান্ডার্ড অবশ্যই একটু হাই। তারা চিন্তাই করতে পারে যে ঠিক আছে, আমার যখন মাসে 2 লাখ টাকা ইনকাম, হাজবেন্ড ওয়াইফ মিলে আমি বনানীতে থাকি, আমি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকি, আমি উত্তরার ভালো একটা সেক্টরে থাকি, আশা করতে পারে। কিন্তু এরা যখন ব্যাংকে যাবে তাদের লোন অ্যাসেসমেন্ট করার জন্য, ব্যাংক স্টেট ওয়েতে তাদের ধরেন টোটাল ইনকামের সব খরচ দেখে 40% ম্যাক্সিমাম যতটুকু তারা সেভ করতে পারে 40% কে কাউন্ট করবে। 60% তারা কিন্তু দেখাই দিবে এই বেচারার খরচ। এখন একজন লোকের তো চাকরির পরেও আরো ইনকাম থাকতে পারে। আমার গ্রামে আমার বাবার সম্পত্তি থাকতে পারে, সেইখান থেকে আমার বাবা যে জমি, আমার নিজস্ব কথায় আমি যদি বলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার গ্রাম থেকে আমার পরিবারের প্রায় বেশ ভালো পরিমাণের একটা চালের সোর্স আছে, যেখানে আমার চাল হয়, ধান চাল সেগুলো বিক্রি করে, আমরা তো সব খাইতে পারি না, সেগুলো বেশ আমাদের পরিমাণের একটা বড় অংশ বিক্রি করে আমরা কিছু নগদ পাই। আমার বাবার সিলেট শহরে ছোট ছোট ঘর আছে 2টা, সেখান থেকে উনি ভাড়া পান। এগুলো সব কিন্তু আমার ফ্যামিলির কন্ট্রিবিউশনে আসে, কিন্তু এগুলো তো ব্যাংকের চ্যানেলে আসে না। যেহেতু আসে না, এই ইনকাম গুলোকে ব্যাংক দেখবে না। তাহলে আপনি যখন
আপনি যখন ব্যাংকের লোনের জন্য অ্যাপ্লাই করলেন, ব্যাংক আপনাকে বলবে ভাই আপনি 50-60 লাখ টাকার বেশি লোন পাবেন না। চিন্তা করে দেখেন, তাহলে আপনি একটা গুলশান বনানী গুলশান বাদ দেন, বনানী, ধানমন্ডি, বসুন্ধরা আবাসিক এলাকায় একটা 2000+ স্কয়ার ফিট ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে মোটামুটি 1,25-30 লাখ টাকার একটা সোর্স করতে হবে। তাহলে আপনি পাইলেন ব্যাংক থেকে 50-60 লাখ, বাকি 50-60 লাখ টাকা তো আপনার ওন সোর্সিং। এই 50-60 লাখ টাকা সেভ করতে করতে আপনার জীবনের প্রাইম টাইম চলে যাবে। আপনার যে এনজয় করবেন, আপনি যে ভোগ বিলাসী করবেন, সেটা আপনার বয়সের একটা বিশাল একটা অংশ চলে যাবে আপনার এই 50-60 লাখ টাকা জোগাড় করতে করতে। কিন্তু এই ফ্ল্যাটটা যদি ব্যাংক মর্টগেজ রাখে, ব্যাংক মর্টগেজ রেখে যদি ফ্ল্যাটের 80%-90% শুধু ফ্ল্যাটের ক্লায়েন্টের দিকে না থাকে, ফ্ল্যাটের বাজার মূল্যের উপরেও যদি লোনটা দেয়, তাহলে কিন্তু এরা এই ফ্ল্যাট গুলো কিনতে পারে এবং এই এনজয়টা করতে পারে। কিন্তু ব্যাংক বা অর্থ মানে যারা হোম লোনের যে অর্গানাইজেশন, তারা কিন্তু এই কাজটা করে না। এখানে আমার মনে হয় আপনার কিছু কাজ করা উচিত। আর একটু আগে যে বললেন, যে টুটুল ভাই বললেন, আপনারা সবাই বললেন যে রিহ্যাব, আসলে রিহ্যাবের এখানেও কাজ করা উচিত। রিহ্যাবের না আছে কোনো সদস্যের কল্যাণ ফান্ড, না আছে কোম্পানিগুলোর উপরে তাদের কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ। বছরে খালি 4-5টা ফেয়ার করেই তারা মনে করে যে আমরা অনেক কিছু করে ফেলছি। তো তাদের এখানে আসলে, আর তারা ব্যস্ত শুধু নতুন নতুন কোম্পানি নিবন্ধন দিলে তাদের একটা আর্নিং হয়, ওই নিবন্ধন কে কোম্পানি দরখাস্ত করলো, কারে নিবন্ধন দিব, এগুলোর উপরেই তাদের বেশি ফোকাস। বিদেশে আপনার আমেরিকায়, মিডল ইস্টের দু একটা ফেয়ার, এগুলোর উপরে তাদের বেশ। আমাদের যারা মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার কথা হয়তো আমার সিনিয়র নেতৃত্ব মানে রিয়েল এস্টেটের অনেক বড় বড় মালিকরা শুনছেন, নেতৃত্বরা শুনছেন, কিন্তু আমরা দীর্ঘ 18-20 বছর থেকে এগুলোই দেখে আসতেছি। একটা ক্লায়েন্ট, টুটু ভাই একটু আগে যেটা বললেন, একটা ক্লায়েন্ট রিহ্যাবে যদি কোনো কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন করে, রিহ্যাবের অর্গানাইজেশন তো মালিকদেরই সংগঠন। এক মালিক আরেক মালিককে কিভাবে আপনার দোষারোপ করে বা কিভাবে করতে পারবে, বিচার করতে পারবে বলেন? করেও না। এজন্য রিহ্যাবের প্রতি ক্লায়েন্টদের আস্থাও কমে আসতেছে। এমন আপনি আরেকটা জিনিস দেখবেন যে গত আপনার 5-7 বছরে প্রায় টুটুল ভাই বা সবাই আমরা বলতে পারবো যে 30-40% এমপ্লয়ি আস্তে আস্তে রিয়েল এস্টেট সেক্টর থেকে চলে যাচ্ছে। ভালো ভালো লোকজন কষ্ট মানে এই সেক্টর ছেড়ে চলে যাচ্ছে দুঃখে। তারা কারণ তাদের কোনো মানে তারা হুট করে চাকরি চলে যায়, হুট করে কোম্পানির উপর তাদের নিয়ন্ত্রণ নাই, মালিকদের মর্জি মিজাজের উপরে তাদের চলে, না তাদের কোনো প্রভিডেন্ট ফান্ড, না তাদের কোনো কল্যাণ সহায়ক, কোনো এডিশনাল কোনো ব্যবস্থা নাই, তাদের কোনো নিরাপত্তা নাই, জবের কোনো নিরাপত্তা নাই। এই যে সাইদ জামান ভাই বা উনি বললেন যে আপনার বিজিএমই তাদের এমপ্লয়ীদের যে কোনো সময় তারা বড় বড় সাপোর্ট নিয়ে সামনে, যে কোনো ক্রাইসিসে তারা সামনে আগে আসে। আজকে একটা গার্মেন্টস এর কোনো প্রবলেম হলে বিজিএমই নেতারা, বড় বড় নেতারা তারা সামনে চলে আসে, ওই গার্মেন্টস এর পক্ষে বিপক্ষে তারা বলে, ওই কর্মচারী পক্ষে বলে, বেতন বোনাসের পক্ষে বলে, যাতে এজন্য দেখবেন তাদের ওই সেক্টর গুলোতে মানুষের ঝোঁক বেড়ে যাচ্ছে। আমাদের রিয়েল এস্টেটের এমপ্লয়িরা যারা দিন আনে দিন খায়, যে শ্রমিক গুলো কাজ করে, ডে লেবার, 1 দিন 2 দিন 3 দিন তাদের যদি কাজ না করে তাদের ঘরে চুলা জ্বলে না। তো তারা কেন কষ্ট করে এই রোদ বৃষ্টি ঝড় কষ্ট করে রিয়েল এস্টেট সেক্টরে থাকবে? তারা তো চিন্তা করে আমি গার্মেন্টসে চলে যাই, গার্মেন্টসই আমার জন্য ভালো। তো এইসব কিন্তু চিন্তা ভাবনা করতে হবে আমরা কিভাবে মানে এই সেক্টরকে মানে টিকে রাখার ব্যাপারে ব্যাংক, সরকার, রাজুক, রিহ্যাব সবার কাছে আমার এই বইমাত্র আচরণ থেকে বেরিয়ে আসার আমার দরখাস্ত। যে আমাদের প্রশ্ন হলো, কেন আমাদের প্রতি এই বইমাত্র আচরণ? আমাদের রিয়েল এস্টেট সেক্টরের মালিকরা কি করেছে এই দেশের উন্নয়নে? আমাদের ভূমিকা যেখানে এত বেশি, যেখানে আমরা আধুনিক নগরায়নে, যে টুটু ভাই একটু আগে বললেন শুধু ঢাকা তো না, আজকে আমরা ঢাকায় আছি, চিটাগাঙে আছি, রাজশাহীতে আছি, খুলনায় আছি, বগুড়ায় আছি, কক্সবাজারের উন্নয়নে আছি। আপনাকে আমি আরেকটু বলি, এই যে আপনার যে এই যে সরকার যে নতুন নতুন ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো নিয়ে আসছে, যেমন পূর্বাচল নিয়ে আসছে, রাজুক তৃতীয় প্রকল্প নিয়ে আসছে, হীরাজিল প্রজেক্ট, কেরানীগঞ্জে আপনার ঝিলমিল প্রজেক্ট নিয়ে আসছে, তা এগুলো ডেভেলপ করবে কে? এগুলো ডেভেলপ করবে বরাদ্দপ্রাপ্ত যারা, তারা? অবশ্যই না। তাদের 99% দেখবেন এইসব ল্যান্ড ওনাররাই তাদের এই প্রজেক্ট গুলো রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়েই ডেভেলপ করাবে। এই জায়গায় আমার কথা যে আপনারা যদি আসেন একটা আমাদেরকে এই সেক্টরটাকে খারাপ ভাবে নিয়েন না। এই সেক্টরটা বাংলাদেশের উন্নয়নের বড় ভূমিকা রাখছে। যদি আমরা সবাই যদি এখানে একটু সব সরকার, আমাদের বিভিন্ন মন্ত্রণালয় সবাই যদি একটা করেন, আমাদেরকে যদি এখানে একটু সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আমরা আছি, আমরা থাকবো,
এবং ভবিষ্যতে আরো ভালোভাবে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াসির স্যার। এই পর্যায়ে আমরা প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করছি। আমার মনে হয় আজকে আলোচনাটি একটু সংক্ষিপ্ত করে নিতে হবে। আমরা অবশ্যই এই আলোচনাটি এইটি খুব প্রাসঙ্গিক ভাবে এই আলোচনাটি অব্যাহত রাখতে হবে, এই কারণে যে রিয়েল এস্টেট এজ এ সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটি লেবার ইন্টেন্সিভ। আমাদের মানুষের চাকরি তো দরকার হবে, আমাদের মানুষের কর্মসংস্থান দরকার হবে। তো এই জায়গায় রিয়েল এস্টেট সেক্টর কন্ট্রিবিউট করতে পারে। আমি দাদা কিছু প্রশ্ন আসছে, সরি আমি আপনাকে একটা দর্শক টুটুল ভাইকে কয়েকটা প্রশ্ন করেছেন, যদি টুটুল ভাই উত্তর দেন। জি, টুটুল ভাই যদি টুটুল স্যার যদি প্রশ্নগুলির আনসার দিয়ে দেন তাহলে আমার জন্য সহজ হয়। আমি এই প্রশ্নই আসছিলাম। এক ভাই কোশ্চেন করছে, টুটুল ভাইয়ের কাছে প্রশ্ন, বছরে একটা আবাসন মেলা ছাড়া রিহাব আর কি কি কাজ করে? একটু আগে আমাকে এক ভাই কোশ্চেন করেছেন, আসলে আমি এটা কি বলবো, বিশেষ করে মানে এই করোনাকালীন সময়ে যে অবস্থায় এখানে রিহাবের কোনো অ্যাক্টিভিটিস আমি এখন পর্যন্ত আমি দেখতে পাইনি, বা আমাদের সুরক্ষার জন্য। প্লাস হলো আরেকটা বিষয়, রিহাব মূলত মালিকদের সংগঠন, মালিকদের সুরক্ষার জন্য রিহাব কি করেছে আমরা বাদ দিলাম, আমরা এমপ্লয়ি আছি আমরা বাদ দিলাম, যেহেতু মালিকদের সংগঠন, মালিকদের সুরক্ষার জন্য তারা কি করেছে, তারা কি কিছু করেছে মালিকদের জন্য? মালিকদের জন্য কিছু করেনি। মালিকদের যেহেতু করে নাই, সেহেতু আমরা এমপ্লয়ি বা আদার্স যারা আছে তাদের তো মানে কি করবো আমি ঠিক বুঝি না। তাই সেই ক্ষেত্রে আমি মনে করি রিহাবের বোধোদয় হওয়া উচিত, মানে বাস্তব বলবো বাস্তব বোঝা উচিত, বাস্তবতা বুঝে এগিয়ে আসা উচিত। সেই ক্ষেত্রে রিহাবের যদি রিহাবকে যদি আমরা অ্যাক্টিভ করতে না পারি, যদি রিহাবের প্রতি মানুষের আস্থা যদি না ফেরাতে পারি, আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। শুধুমাত্র রিহাব ক্ষতিগ্রস্ত হবে তা না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা যেসব রিয়েল এস্টেট কোম্পানি আছি, এমপ্লয়ি আছি, আমরাই ক্ষতিগ্রস্ত হব। তো সেক্ষেত্রে আমাদেরও দায়িত্ব আছে রিহাবকে অ্যাক্টিভ করা, আমাদের দায়িত্ব আছে, মালিক পক্ষ দায়িত্ব আছে, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, সবারই কিন্তু দায়িত্ব যে রিহাবকে আবার অ্যাক্টিভেট করা। তাই সেক্ষেত্রে আমার মনে হয় প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন আপনি। টুটুল স্যার, আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, যে প্রশ্নগুলো আপনারা বলেছিলেন অবশ্য আগেও, যে জব কার্ড, একজন প্রশ্ন করেছে যে জব কার্ড এমন হতেই পারে যে ছোট ছোট কোম্পানিগুলি এফোর্ড করতে পারছে না, তো এই জব কার্ডের বেলায় আসলে কি হবে বা আপনাদের বক্তব্যটা কি? এটা আসলে সত্যি কথা কি, এটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে, মানে বিষয়টা এটা রিহাব বা অন্য কেউ এই মুহূর্তে এটা মালিক পক্ষ বা গভর্নমেন্ট বা অন্য কারো নিয়ন্ত্রণের বাইরে। এই কারণে আপনি দেখবেন যে একটু আগে ইয়াসির রেজা সাহেব যেটা বললেন, যে রাজুক যে প্ল্যান দেয় পাশ করায়, রাজুক কিন্তু ঠিক মতো প্ল্যান দেয়, নিয়ম মাফিক দেয়। আমরা করার সময় নিয়ম মাফিক করি না। কিভাবে করি না? ধরেন বর্তমান প্রেক্ষাপটে ফারের নিয়ম অনুযায়ী একটা বিল্ডিং করতে গেলে, কোনো জায়গার উপর বিল্ডিং করতে গেলে 40%, 50%, 35% জায়গা ছেড়ে করতে হয়। এটা তো আমরা মোটামুটি সবাই জানি। বাট এইসব কোম্পানিগুলি দেখা গেল কি, যে প্ল্যান পাস করলো 40% ছেড়ে 60% উপর বিল্ডিং হবে, বিল্ডিং করার সময় 100% উপর বিল্ডিং করলো, ছাদটা বাড়াই ফেললো। ছাদটা বাড়াই ফেলার পরে যে ভদ্রলোক ফ্ল্যাটটা কিনলো, 2 দিন পর পর এসে রাজুক হানা দিচ্ছে, রাজুক ভাঙতেছে, এই করতেছে সেই করতেছে, একটা মানে হজবরল অবস্থার মধ্যে পড়ে যেতে হয়। এখন বিষয় হলো কি, যে প্রবলেম হলো এই সমস্যাগুলি কেন উদয় হইলো। যেমন কথা রিয়েল এস্টেট কোম্পানির মালিক কে কে হইতে পারে, এখন কোশ্চেন আসতে পারে রিয়েল এস্টেটের মালিক কারা কারা। যেমন কথার কথা, যে আমি রিয়েল এস্টেট কিছুটা বুঝে আমি হুট করে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করে দিলাম। এখন বিষয় হলো কি, যে আমার রিয়েল এস্টেট ব্যবসা শুরু করার মতো যোগ্যতা হয়েছে কিনা, আমি বুঝি কিনা। প্রথমত যে আমি হয়তো বুঝি, বাট আমার টাকা পয়সা বা একটা মানে ব্যবসা করতে গেলে যে পরিমাণ ফান্ড বা ইনভেস্টমেন্ট দরকার আমার নাই, আমি শুরু করে দিলাম। শুরু করে আমি একটা জমি নিলাম, জমি নিয়ে বিল্ডিং এর কাজ শুরু করলাম, বিক্রি করতে পারলাম না, ফালায় যেসব ক্লায়েন্টের কাছে বিক্রি করেছি, ধরেন একটা প্রজেক্ট করতে আমার 5 কোটি টাকা খরচ হবে, আমি বিক্রি করে আমি 1 কোটি টাকার উপরে আনতে পারছি, আমি প্রজেক্টটা ফালায় রাখছি, ব্যাংক লোনও পাচ্ছি না। তা এখন সে এই প্রজেক্টের অবস্থা রেখে সে হয়তো প্রজেক্টটা মানে সে সরে যাচ্ছে। এখন বিষয় হলো কি, যে কারা রিয়েল এস্টেট কোম্পানি মালিক হবে, রিয়েল এস্টেট কোম্পানি গঠন করতে গেলে তার কি কি যোগ্যতা লাগবে, এবং
এই কোম্পানিটার উপরে নিয়ন্ত্রণ, যেমন বিজিএমএ মানে গার্মেন্টস নিয়ন্ত্রণ করতেছে বিজিএমএ। আপনার ইয়াসিরে যে বললো ডাটাবেজ আছে, বা শরীফ সাহেব বললেন কোন গার্মেন্টস এ কত এমপ্লয়ি কি অর্ডার পাচ্ছে না পাচ্ছে, বিকিএমএ বা বিজিএমএ কন্ট্রোল করছে। এখন বিষয় হলো কি যে আমি একটা কোম্পানি করে ব্যবসা শুরু করলাম, 5টা প্রজেক্ট নিলাম, আমাকে নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, না গভর্নমেন্টের কোনো অথরিটি, না রাজুক, না রিহাব, না মিনিস্ট্রি। ফলে আমি যা ইচ্ছে তাই করতে পারি। আমি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে ভেঙে যেতে পারি, ক্লায়েন্টকে বুঝা দিতে পারি, ল্যান্ডলর্ডের কাছে জমি নিয়ে আমি 10 বছরের হ্যান্ড ওভার নাও করতে পারি। এখন বিষয় হলো কি, এই আমি যেমন আমি না বুঝে করলাম, আমি ক্লায়েন্ট বা ল্যান্ডলর্ডের সাথে আমি নয় ছয় করতেছি, বাট আমাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো অথরিটি বাংলাদেশে নাই। যেহেতু নাই, সেহেতু আপনি এদেরকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন? এটা কন্ট্রোল করা সম্ভব না। ফলে আপনি যেটা বললেন যে এই পরিস্থিতিতে তাদেরকে যথেষ্ট পরিমাণ ভুগতে হবে, এটা মানে অস্বীকার করা কোনো উপায় নাই। তা ফলে এদের উপরে না আছে রিহাবের নিয়ন্ত্রণ, না আছে গভর্নমেন্টের নিয়ন্ত্রণ, না আছে ক্লায়েন্টের নিয়ন্ত্রণ, না আছে জমি মালিকের নিয়ন্ত্রণ। ফলে এইসব কোম্পানির কাছে যারা ফ্ল্যাট কিনেছে, জমি দিয়েছে, যারা কাজ করছেন, তাদেরকে আসলে ভুগতে হবে। মানে আমি এছাড়া বিকল্প কোনো পথ দেখি না। এখন এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় এটা একটা পলিসি তৈরি করা, যেসব কোম্পানি অপারেট হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, তারা ঠিক মতো, যেমন পত্রিকা, যেমন আমাদের একটা সময় আলো পত্রিকা আছে, এখানে কি কি নিউজ হচ্ছে গভর্নমেন্ট কিন্তু দেখতেছে, এবং যদি রাষ্ট্রীয় বিরোধী কোনো নিউজ আসে গভর্নমেন্ট কিন্তু আমাদের সতর্ক করতেছে, আমাদের না সব পত্রিকা। ফলে আমরা ইচ্ছা করলে যে কোনো নিউজ কিন্তু আমরা পত্রিকা দিতে পারি না। যেমন ফেসবুকে কিন্তু আমরা যেসব, যেমন আপনার রোহিঙ্গা নিয়ে যেসব প্রোপাগান্ডা হয়েছে, আমি দেখেছি রোহিঙ্গাদের উপর অত্যাচার, রোহিঙ্গার মধ্যে অত্যাচার সীমাহীন, আমরা ওটা জানি। দেখা গেল একটা সিনেমার একটা কাট পিস ফেসবুকে ছেড়ে দিল, দেখবেন যে রোহিঙ্গাদের উপরে যেসব অত্যাচার, যেসব কাট পিস বা আমরা ফেসবুকে দেখি 90% কিন্তু ভুয়া। সেক্ষেত্রে মানে এটা হলো একটা গণতন্ত্র, যে যে যার মতো ইচ্ছা ফেসবুকে পোস্ট করতেছে। তাই সেই ক্ষেত্রে মানে রিয়েল এস্টেটে একটা গণতন্ত্র, মানে যারা এইসব নিয়ম নীতি মানে না, তারা ফুললি গণতন্ত্রের উপরে আছে, তাদের উপরে কেউ নিয়ন্ত্রণ করার নাই। যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই সেক্টরের সাথে যারা ইনভলভ, ক্লায়েন্ট, ল্যান্ড ওনার, গভর্নমেন্ট বা সবাই এটা ভুক্তভোগী হইতে হবে। ফলে এই জায়গাগুলিতে আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। টুটুল ভাই, আমি 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 আপনাকে একটা এই ব্যাপারে একটু বলি। যেমন বিদেশে আমরা যারা কম বেশি গেছি দেখছি, ড্রাইভিং লাইসেন্স 2-3টা বা 4টা মামলা খাইলে তার লাইসেন্স একটা পয়েন্ট কাটা করে, একটা নির্দিষ্ট সময় পরে তার লাইসেন্স আজীবনের জন্য বাজেয়াপ্ত। সে আর ড্রাইভিং লাইসেন্স পায় না। বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুরে তো ড্রাইভিং লাইসেন্স জানের থেকেও বেশি প্রিয় ড্রাইভারদের কাছে। আমাদের সরকার এবং রিহ্যাব মিলে যদি একটা আইন করে যে কোম্পানি যে এরকম করে কিছু আপনার কাজের কিছু ভাগ করে দেয়, যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আইন ভঙ্গ করলে, রুলস রাজুকের ফারের রুলস নিয়ম বিধি লঙ্ঘন করে যদি তুমি বাড়ি করো, নাম্বার 1, এটা হলো বড় পানিশমেন্ট। এভাবে করে একটা কোম্পানির বিরুদ্ধে যদি 5টা বা 4টা-5টা মামলা বা কমপ্লেন যদি সরকার বা রিহ্যাব পায়, ওই কোম্পানির মালিককে রিয়েল এস্টেট কোম্পানির মালিকানা থাকবে না, বা তাকে এই ব্যবসা করার সুযোগ আর পাবে না। এভাবে যদি, কারণ আমরা কর্মচারীরা সৎ থাকতে চাইলেও অনেক ক্ষেত্রে মালিকদের প্ররোচনায় বা সামান্য, আপনি বিশ্বাস করেন 5 কাঠা জমিতে যদি আপনি বৈধভাবে বিল্ডিং করেন তাহলে যে লাভ হবে, আপনি যদি অবৈধ করেন 10-20 লাখ, খুব বেশির চেয়ে বেশি, আমরা সবাই টুটুল ভাই বা সবাই আমরা ভালো বলতে পারবো, 10-20 লাখ টাকা লাভের আশায় একটা বিল্ডিং কে পুরোই সে বিপদের উপরে ফালাই দিচ্ছে মালিক পক্ষরা। এইখানে এইভাবে যদি কিছু করা যায়, যদি রিহ্যাব, যদি সরকার এবং রিহ্যাব রাজুক যদি এরকম কিছু নীতিমালা করে যে না ভাই এরকম 5টা কাজ করো, যদি তুমি একটা প্রজেক্টে করো বা তোমার বিরুদ্ধে যদি 5টা কমপ্লেন আসে, তাহলে তুমি তোমার রিহ্যাব কোম্পানি ছেড়ে দিতে হবে, তোমার কোম্পানি সরকারের একটা মন্ত্রণালয় টেক ওভার করবে, সেই বাদ বাকি কাজ করবে মালিক বা কিছু একটা। তাইলে আমার মনে হয় মালিকদেরকে এখন সুযোগ সহজ, মানে এই সুযোগ আসছে, সময় আসছে এখানে কারেকশন করার। ধন্যবাদ। ঠিক আছে, আপনার সাথে আমি একমত। বিষয় লোকে মানে সব কোম্পানি যে নিয়ম কানুন মানে না তা না। বাংলাদেশে বেশিরভাগ কোম্পানি ভালো কাজ করছে, বা মানে যদি ভালো কাজ না করতো আমাদের নগর এরকম ভাবে ডেভেলপ হতো না।
তা আমরা কিন্তু ঢাকা শহর বা বাংলাদেশের বিভিন্ন শহর কিন্তু যে আধুনিকায়নের পিছনে রিয়েল এস্টেটের যথেষ্ট ভূমিকা আছে। তো সেক্ষেত্রে মানে যেসব ভালো কোম্পানি ভালোভাবে ব্যবসা করার চেষ্টা করছে, আমরাও কিন্তু প্রবলেমে আছি, কারণ আমাদেরকেও কিন্তু মানুষজন মানে ওইসব কোম্পানির সাথে মানে মিলিয়ে ফেলছে, যে ওইসব কোম্পানির কারণে আমাদেরও কিন্তু ব্যবসা করা যথেষ্ট কঠিন হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা যারা বড় বড় কোম্পানিতে বা যেসব কোম্পানি নিয়ম কানুন মানে বা প্রকৃতপক্ষে ব্যবসা করছেন, আমাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে, যে এইসব যারা নিয়ম মানছেন না, যাদের কারণে এই অবস্থা, তাদেরকে প্রতিহত করার জন্য রিহাব প্লাস আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। আমি মনে করি যে আমরা যারা এমপ্লয়ি আছি, আমরা কিন্তু আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, যে আপনারা এগুলি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা, এগুলি আসলে একটা প্ল্যাটফর্মে একটা একটা জায়গায় থেকে একটা নেতৃত্ব দেয়, এটা আসলে এই মুহূর্তে রিহাব ছাড়া কিন্তু আসলে সম্ভব না, এটা আমার বা আপনার পক্ষে সম্ভব না। এবং রিহাবের মানে আমার মনে হয় যে ঘুম ভাঙার সময় আসছে, যদি ঘুম ভাঙে তাহলে আমরা ভালো কিছু পেতে পারি সামনে। ধন্যবাদ টুটুল স্যার। আমি দেখতে পাচ্ছি যে আমরা 1 ঘন্টা 12 মিনিট ধরে এই আলোচনা চালাচ্ছি এবং আমি মন্ত্রমুগ্ধের মতো আপনাদের কথা শুনছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে বলতে দ্বিধা নেই যে আমি অনেক কিছু জানলাম এবং শিখলাম, এবং এটা আমার জন্য একটি বিরাট সুযোগ যে আপনাদের মতো এরকম অভিজ্ঞ মানুষজনদের মতামত জানা এবং শিখতে পারা। আমি এই পর্যায়ে একেবারেই শেষের দিকে আমরা বোধহয় এই আলোচনাটি আজকের মতো শেষ করা উচিত। আমরা পরবর্তীতে আবার এই আলোচনাটি অব্যাহত রাখবো। আমরা শুধু শরীফুল ইসলাম মজুমদারের কাছ থেকে আরেকবার জানতে চাইবো যে আমরা যে এমপ্লয়ি হিসেবে, রিয়াব হচ্ছে মালিকদের সংগঠন, যে প্রশ্নটা হচ্ছে যে এরকম একটা এমপ্লয়িদের যদি সংগঠন গড়ে তোলা যায়, এই রিয়েল এস্টেট সেক্টরে যারা মিড লেভেল ম্যানেজার, মানে মাঝখানে যারা হোয়াইট কালার, তাদের যদি একটা আপনার অ্যাসোসিয়েশন গড়ে তোলা যায়, তাতে যেটা হবে যে এই রকম সংকটে আমরা একটা কমিউনিটি সেন্সের মধ্যে থাকতে পারবো এবং একে অপরকে হেল্প করতে পারবো। এই বিষয়ে আপনার মতামত আমি জানতে চাচ্ছি, এবং খুব সংক্ষেপে। ধন্যবাদ। আমরা আসলে এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছি, কারণ আপনি দেখবেন যে প্রত্যেকটি সেক্টরেরই একটা একটা সংগঠন আছে। ইভেন আপনি যদি দেখেন, শ্রমিকদেরও কিন্তু আপনার সংগঠন করার অধিকার দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। বেশ কয়েক বছর আগে আমি দেখেছি সংবাদে যে মার্কিন আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের প্রেশারাইজ করেছে যে শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিক বা ট্রেড ইউনিয়ন করার জন্য তাদেরকে প্রেশারাইজ করছে। তো এখন আমাদের রিয়েল এস্টেট সেক্টরে, আমরা এখানে শিক্ষিত সমাজ, আমাদের এখানে রিয়েল এস্টেট সেক্টরে যারা কাজ করি, ইঞ্জিনিয়ার কাজ করেন, খুব কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার কাজ করেন, মার্কেটিং পিপল ম্যাক্সিমাম আছে এমবিএ করা, হ্যাঁ, তারপরে আমাদের লজিস্টিকে যারা কাজ করেন, ওভারঅল লয়ার কাজ করেন, ওভারঅল যারা কাজ করেন সব শিক্ষিত সমাজ। তাহলে আমরা কেন একটা সংগঠন করতে পারবো না, এটা আমরা বুঝতে পারি না। তো আমরা যেটা আগে থেকে বা কয়েক বছর থেকে আমরা চেষ্টা করছি যে একটা ফরম্যাট তৈরি করার জন্য। আপনারা জানেন যে আমরা ভার্চুয়াল একটা ফরম্যাট তৈরি করেছি আপাতত, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে একটা গ্রুপ করেছি। সেখানে বর্তমানে প্রায় আমাদের 2 লাখের উপরে সদস্য আছে। এটা প্রতিদিন বাড়ছে। তো এটাকে একটা কাঠামো দেওয়ার জন্য কিভাবে করা যায়, আমি খুব ছোট মানুষ, এখানে রিয়েল এস্টেটের আরো অনেক অনেক বিজ্ঞ লোকেরা আছে, তাদের পরামর্শ, তাদের সহযোগিতা, প্রচেষ্টা সবকিছু মিলে আমরা আশা করি একটা খুব দ্রুত একটা এরকম সংগঠন করতে পারবো। এটার প্রধান লক্ষ্যই হওয়া উচিত যে যেটা আমরা চিন্তা করেছি যে প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি অফিসারের সুরক্ষা দেওয়া, একটা যে অনৈতিক ভাবে কাউকে আপনার জবলেস করে দেওয়া বা তার বিপদে তাকে হেল্প করা, তাছাড়া সামাজিক কাজ করা, এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা করতে চাই। এটা আমাদের লক্ষ্য আছে। আমি সংক্ষেপে এর সাথে আরো কয়েকটা জিনিস বলতে চাই, যেটা আমার মনে হয় বলা খুবই প্রয়োজন। যেটা হচ্ছে যে দেখেন, ঢাকা শহরের কথাই চিন্তা করেন আপনি, শুধু আমি একটা উদাহরণ দিতে পারি যে গুলশান এভিনিউ যে রাস্তাটা আছে, এই রোডটা গত 10 বছর আগে কিরকম দেখেছেন, 10 বছর পরে এখন যদি একটা গাড়ি ড্রাইভ করে যান কেমন দেখছেন, নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে যে আধুনিক শহর, সিঙ্গাপুর মনে হয়। তাহলে এই ডেভেলপমেন্টটা কে করেছে? গভর্নমেন্ট কি করেছে? নো, এটা করেছে রিয়েল এস্টেট সেক্টর। আধুনিক বিল্ডিং ঢাকা শহরে, ঢাকার রূপ পরিবর্তন করেছে রিয়েল এস্টেট সেক্টর। কিন্তু এখানে গভর্নমেন্টের কোনো মানে কোনো ধরনের প্রণোদনা নাই, কোনো লুক আফটার নাই।
এই জিনিসটা আমাদেরকে খুব ব্যথিত করে। তো এখানে কিছু জিনিস বলা প্রয়োজন আছে, যেমন রিয়েল এস্টেটের দুটা সাইড, একটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট আছে, আরেকটা আছে আপনার ল্যান্ড ডেভেলপমেন্ট আছে। গভর্নমেন্ট যদি চায়, গভর্নমেন্ট যদি চেষ্টা করে, কিছু কিছু এরিয়া রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দিতে পারে ডেভেলপ করার জন্য। দেখেন মুগদা মান্ডার একটা উৎকৃষ্ট উদাহরণ দেওয়া যেতে পারে। এটা সরকার যদি আগে থেকে প্ল্যান করে কোনো রিয়েল এস্টেট কোম্পানিকে ভাগ ভাগ করে দিয়ে দিত, এটা একটা প্ল্যান্ড এরিয়া হয়ে যেত। কিন্তু এই মুগদা মান্ডার এরিয়াটা আনপ্ল্যান্ড এরিয়া, তারা যদি আগুন লাগে দিলাম, গভর্নমেন্ট এই জিনিসগুলোকে ক্লারিফাই করা উচিত। এগুলো আছে। আচ্ছা, তার আমাদের দেশে শত শত কোম্পানি রয়েছে, এনকারেজ করুক, গভর্নমেন্ট এনকারেজ করুক, ভাগ ভাগ করে ফেজ করে দিয়ে দিক কাজটা, সবাই করতে পারে। আমাদের টাকা আমাদের ঘরেই থাকলো, আমাদের দেশের রিয়েল এস্টেটটা সমৃদ্ধ হলো। তো এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট খুব সিরিয়াসলি দেখা উচিত। আরেকটা জিনিস বলবো যে কোম্পানির সাথে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আমি খুব সহজভাবে বুঝি, একটা আরেকটির পরিপূরক। একটি ভালো কোম্পানি ভালোভাবে রাইজ করতে গেলে ভালো এমপ্লয়ির অবশ্যই প্রয়োজন। ভালো এমপ্লয়ি ছাড়া একটা কোম্পানি ভালো পজিশনে যেতে পারে না। আবার একজন এমপ্লয়ি একটা ভালো কোম্পানিতে গেলেও সে স্কিলফুল হতে পারে, সে অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, সে নিজেকে ডেভেলপ করতে পারে। তো এই জায়গাটা পরিপূরক। আমাদের একজন দর্শক একটু আগে লিখছিল যে মানবিক হওয়া প্রয়োজন। আমি শব্দটা আসলে খুব সুন্দর একটা শব্দ, আমরা এটা বলতে চাই যে আমরা ডেভেলপার হিসাবে যেরকম আমাদের কোম্পানির প্রতি মানবিক হওয়া প্রয়োজন, কোম্পানিও আমাদের প্রতি মানবিক হওয়া প্রয়োজন। বাই দিস টাইম আমরা কালেকশন করতে গিয়ে দেখেছি অনেক কাস্টমাররা এখন টাকা দিতে চাচ্ছে না, তারা এই সমস্যা ওই সমস্যা দেখাচ্ছে। কাস্টমারদেরকেও বুঝতে হবে যে মানবিক বিষয়টা দেখতে হবে, ডেভেলপারের মানবিক দেখতে হবে। ডেভেলপার অনেকগুলো এমপ্লয়িকে পেমেন্ট করছে, বেতন দিচ্ছে, এটাও কিন্তু মানবিক একটা ইস্যু। তারা যদি টাকা না দেয়, কোম্পানি কোত্থেকে এমপ্লয়ির টাকা দিবে? তো এই জিনিসগুলো আমার মনে হয় সবাই অনুধাবন করবে। আরেকটু জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে আমরা দেশের বাইরে অনেক যতবার গিয়েছি দেখেছি তাদের রিয়েল এস্টেটের ইনফ্রাস্ট্রাকচারটা কেন এত সুন্দর, কেন এত স্মুথ। এর কারণ হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর কে তারা দুটি পার্টে ভাগ করেছে। একটা হচ্ছে বিল্ডার কোম্পানি, আর একটা হচ্ছে কাস্টমার। এর মাঝখানে গভর্নমেন্ট বসিয়ে দিয়েছে ব্যাংক। অর্থাৎ ডেভেলপার কোনো একটা জায়গায় কনস্ট্রাকশন করলে তার টাকার চিন্তা করতে হবে না, টাকা দেবে ব্যাংক। সে ব্যাংক থেকে টাকা নিয়ে বিল্ডিং তুললো। আবার কাস্টমার যখন পেমেন্ট করবে, কাস্টমারের পেমেন্টটার কথা মাথাও কিন্তু পেমেন্টের কথা চিন্তা করে কিন্তু ডেভেলপারের মাথা নষ্ট করতে হয় না, কারণ এই কাস্টমারের পেমেন্টটাও নিবে ব্যাংক। সুতরাং এই জিনিসটা এত স্মুথলি কাজ করে। আমি এটা একটু জাস্টিফাই করেছি, এটা নিয়ে ঘাটাঘাটি করেছি, দেখলাম যে এই কারণে এই রিয়েল এস্টেট বিভিন্ন দেশে মানে ভালো কান্ট্রিগুলোতে এত স্মুথ। এই জিনিসটা আমাদের দেশে করা খুবই সম্ভব, সরকারের ইচ্ছা প্রয়োজন। এটার জন্য রিহ্যাবের খুবই খুবই জোরালো ভূমিকা রাখতে হবে। একটু আগে টুডু স্যার বলছিল রিহ্যাব মালিকদের জন্য তো কিছুই করে না, আমি একমত। রিহ্যাব মালিকদের জন্য কিছুই করে না, কিছু করা উচিত। এছাড়া আরো কিছু জিনিস আছে যেটা আমার বলা প্রয়োজন আছে, যে এনবিআর এর যে নীতিমালা, এই নীতিমালাটা সাংঘর্ষিক। এই নীতিমালার কারণে আমাদের অনেক কাস্টমার, তাদের টাকা আছে, তারা ইনভেস্ট করছে না। হচ্ছে কি, টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা একটা রিপোর্টে বললাম গত এক বছরে আহ, সম্ভবত 40,000 কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে। তো এটা কি শুনতে আমাদের কাছে ভালো লাগে? এটা আমাদের কাছে শুনতে ভালো লাগে না। গভর্নমেন্ট যদি এরকম একটা কিছু খাত নির্ধারণ করে দিত যে এই অপ্রদর্শিত টাকা, আমি শুধু রিয়েল এস্টেটের কথাই বলবো না, যেসব সেক্টর গুলো আচ্ছা, শরীফ সাহেব, এই বিষয়ে আমার একটা কথা ছিল, আমি একটু বলবো। জি বলেন। আচ্ছা, মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আসলে এটা আমরা ভুলে গিয়েছিলাম। সেটা হলো যে যে টাকাগুলি বাইরে পাচার হয়ে যাচ্ছে, যেমন এক্সাম্পল আমাদের ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ কিন্তু আছে রিয়েল এস্টেট সেক্টরে। এটা কিন্তু একটা বিরাট একটা অপরচুনিটি, এটা বোধহয় আমরা সবাই জানি, ঠিক না? ঠিক। হ্যাঁ, বাট ব্ল্যাক মানি হোয়াইট কত পার্সেন্ট হয়েছে এটা আপনারা কি বলতে পারবেন?
আমার ধারণা হয় নাই। পার ইয়ারে 5% এর উপরে হয় না। তার কারণটা হলো মানে এনবিআর বলেছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ব্ল্যাক মানি হোয়াইট করে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন। ভালো কথা, আমি কিনলাম, সে ধরেন আমি ইনভেস্টর, আমি একটা ফ্ল্যাট বা কমার্শিয়াল স্পেস কিনলাম, কেনার পরে ওদিকে দুদক ঘাপটি মেরে বসে থাকে। দুদক বলে আমি কিন্তু মানে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। মানে এনবিআর বলতেছে তুমি ব্ল্যাক মানি হোয়াইট তুমি করতে পারো, তুমি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে, কিন্তু এটা করার সঙ্গে সঙ্গে এনবিআর তাকে দুদক তাকে ধরতেছে তুমি টাকা কোথায় পেলা। এখন যে ভদ্রলোক এই প্রোডাক্ট ব্ল্যাক মানি হোয়াইট করলো, সে একটা মহা বিপদে পড়ে যায়। তা এই কারণে এখন ব্ল্যাক মানি বাংলাদেশে আছে, তৃতীয় বিশ্বের একটা দেশ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের। বাট এই ইনভেস্টর গুলি বাংলাদেশে টাকাটা রাখা বা কোনো প্রোডাক্ট কেনা সেফ মনে না করে টাকাটা বাইরে পাচার করে দিচ্ছে। সে মালয়েশিয়া বা বিভিন্ন দেশে কিনছে। মালয়েশিয়া আমি যদি জানি টাকা নিয়ে গেলেই কিনতে দিচ্ছে। এখন আমাদের দেশে বাংলাদেশি যারা আছে তাদেরকে এই ফ্ল্যাট কিনা বা কমার্শিয়াল স্পেস কেনার সুযোগ কিন্তু আমরা না, যারা বিদেশি তাদেরও কিন্তু কেনার সুযোগ নাই। তাই সেই ক্ষেত্রে মানুষ কিনবেটা কে? যার টাকা আছে সে কিন্তু কিনতে পারছে না গভর্নমেন্টের বিভিন্ন পলিসির কারণে। তো সেই ক্ষেত্রে আমার মতে গভর্নমেন্টের এই পলিসি নেওয়া উচিত যে এনবিআর ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ দিচ্ছে, এবং দুদককে বলা যেহেতু সে ব্ল্যাক মানি এক নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে হোয়াইট করেছে, তুমি তাকে ডিস্টার্ব করতে পারবা না, এটা কিন্তু বলা হয় নাই। ফলে আমাদের মনে হয় এদিকে নজর দেওয়া উচিত। ধন্যবাদ। শরীফ সাহেব। টুটুল ভাই ঠিক বলছেন। প্রায় সুব্রত দাদা, আপনি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি, এটা জি। এই 1 ঘন্টা 1.5 ঘন্টার বিষয় আসলে দাদা, খুবই জটিল। হ্যাঁ, আপনি- আমরাও যেটা আমাদেরও ইন্টেনশন যেটা ছিল যে আমি আর সাইদ জামান দীর্ঘদিন প্ল্যান করছিলাম যে রিয়েল এস্টেট যেহেতু অনেক বড় একটি সেক্টর, এটি কোনো ন্যাশনাল প্ল্যাটফর্মে বিশেষ করে টেলিভিশনে আমরা এই টক শোটা চালানোর জন্য, তো এর মধ্যেই এই করোনা পরিস্থিতি চলে আসছে। তো সাইদকে বলে আজকে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করলাম প্রথম দিন। তো আমরা আশা করি যে এই প্ল্যাটফর্মটি কাজে লাগিয়েও আমরা এই কথাগুলি বলা অব্যাহত রাখবো। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমার 3টা পয়েন্ট আছে, আমার 3টা পয়েন্ট আছে। প্লিজ অবশ্যই বলবেন। আজকে আমার মনে হয় যে আজকে আমার অনেক কথা রাত হয়ে না গেছে। বাড়িয়ে আজকে শুধু এই শরীফুল ইসলাম মজুমদার সংক্ষেপে যদি তার পয়েন্টগুলো বলেন এবং পরে সাইদ জামানের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই আলোচনাটি আমরা এখানে শেষ করব। কিন্তু এই আলোচনাটি চলতে থাকবে, কারণ হচ্ছে আমাদের অনেক বিষয় আছে। এই বিষয়ে যে প্রশ্নগুলো এসেছে যে কাস্টমারদের কনফিডেন্সের একটা ব্যাপার আছে, গুডউইলের একটা ব্যাপার আছে, এজ এ স্টেট আমরা কিভাবে কনসিডার্ড হচ্ছি সেটা একটা ইস্যু আছে, এমপ্লয়ীদের অবস্থানের প্রশ্ন আছে, সব মিলিয়ে ব্যাংকের অবস্থান আছে। আমরা ব্যাংকের লোকজনকেও এই আলোচনাটায় নিয়ে আসবো যে কিভাবে আসলে আমরা এটা সলভ করতে পারি, কারণ প্রবলেম যেহেতু আছে সমাধানও আছে, আমি এটা বিশ্বাস করি। তো আজকে আমার মনে হয় খুব সংক্ষেপে শরীফুল ইসলাম মজুমদার আপনি আপনার পয়েন্টগুলো বলেন এবং পরে সাইদের কথার মধ্য দিয়ে আমরা তবে আমি যেটা মনে করি যে এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করছি তাতে আমি অন্তত ফিল করি যে আমাদের অনেক কিছু মানে আমরা শুধু সূচনা করলাম মাত্র আলোচনাটা। তো ইট মাস্ট বি কন্টিনিউ। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ। আমি যে জিনিসগুলো বলতে চাচ্ছিলাম যে এই লকডাউনের সময়ে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছিলাম যে কি করব। তো আমার ক্লায়েন্টদের সাথে কথাবার্তার পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমি আমার স্কিল ডেভেলপ করব। সামহাও আমি জানতে পারলাম যে অনলাইনে কিছু কোর্স করার সুবিধা আছে। তো বাংলাদেশে এরকম একটা ফরম্যাট আছে, গভর্নমেন্ট চালু করেছে, মুক্ত পাঠ নামে একটা গভর্নমেন্ট একটা ফরম্যাট চালু করেছে। আমি সেখানে কোভিড-19 নিয়ে একটা কোর্স করেছি। বাই দিস টাইম দেখলাম WHO কোর্স ছেড়েছে, সেখানে আমি 3টি কোর্স করেছি অনলাইনে, এবং অলরেডি তারা আমাকে সার্টিফিকেট দিয়েছে। এখন এই যে রিহ্যাব নিয়ে কথা হচ্ছে, রিহ্যাব এই রিয়েল এস্টেট সেক্টরে যারা কাজ করছে, মার্কেটিং এ কাজ করছে, ল্যান্ডে কাজ করছে, লজিস্টিকে কাজ করছে, এদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কি একটি কোর্স এই মুক্ত পাঠে ছাড়তে পারতো না? পারতো, তারা করেনি। আমি এই অনলাইনের মাধ্যমে যারা দেখছেন বা রিহ্যাবের যদি কোনো প্রতিনিধি থাকেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব এরকম কোর্স চালু করেন। অনলাইন ফরম্যাট আছে যার মাধ্যমে আপনারা সার্টিফিকেট দিবেন, মানুষকে স্কিলফুল করবেন, আমাদের রিয়েল এস্টেট সমৃদ্ধ হবে। 2 নম্বর কথায় আসতে পারি যে রিয়েল এস্টেট নিয়ে আমাদের দেশে কোনো রিসার্চ নাই। আপনার সমস্ত দেশে সবকিছুতে রিসার্চ আছে। বিজিএমই তাদের
গার্মেন্ট সেক্টর নিয়ে রিসার্চ করে, সেখান থেকে সমস্যা ফাইন্ডিংস করে, সেটা নিয়ে তারা সলিউশনে যায় এবং তারা আজকে কোন পর্যায়ে চলে গেছে। তো রিয়েল এস্টেটেও এরকম রিসার্চের জন্য কিছু সুযোগ সুবিধা, কিছু ডোর ওপেন করা প্রয়োজন। রিহ্যাবকে এখনই এটা নিয়ে স্টেপ নিতে হবে, রিসার্চের কোনো বিকল্প নাই। নাম্বার 3, আমাদের দেশে অনেক সাবজেক্ট আছে। বিজিএমই তারা তাদের ইউনিভার্সিটি খুলে বিজিএম এর আলাদা একটা কোর্স করেছে। রিয়েল এস্টেট একটা কোর্স হতে পারে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা আছেন, শিক্ষা মন্ত্রণালয় বা আমি প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, রিয়েল এস্টেট নিয়ে যদি কোনো অনার্স মাস্টার্স এর যদি কোনো কোর্স করা যায় বা ডিপ্লোমা কোর্স ছাড়া যায়, জাতি অনেক অনেক উপকৃত হবে। সো এছাড়া প্রধানমন্ত্রীর কাছে বা সরকারের কাছে আমার ব্যক্তিগতভাবে এই রিয়েল এস্টেটের সকল কর্মী, কর্মচারী, কর্মকর্তা, মালিক পক্ষ সবার পক্ষ থেকে আবেদন নিবেদন, আমাদের এই সেক্টরকে শিল্প হিসেবে ঘোষণা করুন, প্রণোদনা দিন। আপনারা দেখুন আমাদের কাছ থেকে আপনারা কি নিচ্ছেন, তাহলে আমাদেরকে কিছুই দিবেন না? আমি প্রশ্নটা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাইদ জামান যদি কিছু বলেন, বিশেষ করে এই ট্রানজিশনে, যে আপনার ব্যবসাটি হচ্ছে মাঝখানে একটা ব্যবসা, যে এমপ্লয়ার ওরা প্লট বানাবেন আর তারপরে আপনি বিক্রি করবেন। এটি মনে হচ্ছে খুব অভিনব কনসেপ্ট, কারণ এই জায়গাটা যদি আমরা আসতে পারি তাহলে এমপ্লয়ারদের, উদ্যোক্তাদের অন্তত সহযোগী হেল্প হবে, যে মাঝখানে একটি স্পেশালাইজড গ্রুপ গড়ে উঠছে যারা এই কাস্টমারদের কাছে এই প্রোডাক্টগুলি পৌঁছে দিচ্ছে এবং এন্ড ইউজারের কাছে প্লটগুলি বুঝিয়ে দিচ্ছে। ধন্যবাদ সুব্রতদা। আমরা ফ্ল্যাট ফর সেলিং ঢাকা.com থেকে বেসিক্যালি যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটাকে রিয়েল এস্টেট কোম্পানিদেরকে সাপোর্ট দেওয়া। বাংলাদেশের যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো অলরেডি কাজ করছে তারা এখন পর্যন্ত পেপার বেস অ্যাড, বিলবোর্ড এগুলোর উপরই এমফাসিস করে থাকে। তো আমরা আসলে ফুললি একটা ডিজিটাল মার্কেটিং সাপোর্ট দিয়ে যাই আমাদের কোম্পানি থেকে। ফলে আমাদের সার্ভিসটা অনেক লো কস্টে অনেক বেটার একটা সার্ভিস কোম্পানিগুলো পেতে পারে। কিন্তু একটা দুঃখের ব্যাপার আমার কাছে এরকম যে আমরা অনেক কোম্পানিতে অনেক সময় নক করি, তাদেরকে অনেক সময় আমরা আমাদের সমস্ত ডিটেলস প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি, তারপর কতক্ষণ মুখের দিকে তাকায় আর তারা কিছু বুঝে না। যাক, এনিওয়ে, এই জন্য শরীফ ভাইয়ের একটা কথার প্রতি আমি একমত যে আসলে সব বিষয়ে লার্ন করার জন্য কিছু কোর্স আসলে এন্টারটেল করা যায়। এটা গভর্নমেন্টের পক্ষ থেকে হইতে হবে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা রিহাব আসলে কিছু কোর্স ডেভেলপ করতে পারে। যেমন হচ্ছে রিয়েল এস্টেটের অনেক টেকনিক্যাল টার্মস আছে যেগুলো নিয়ে আসলে ইনফ্যাক্ট আমিও অনেক বেশি জানি না। রিয়েল এস্টেট একটা অনেক বড় সেক্টর, এখানে আপনার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। সো আমার মনে হয় যে আসলে আমাদের এই কোর্স চালু করা যেতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে রিহাবের বাইরে এমপ্লয়ীদের কোনো প্ল্যাটফর্ম আসলে ওইভাবে গড়ে ওঠে নাই কখনোই। আমাদের একটা পার্সোনালি ফেসবুকে একটা ভার্চুয়াল গ্রুপ আছে, রিয়েল এস্টেট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমরা এই গ্রুপের পক্ষ থেকে প্রায়ই আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। এটাকে আসলে আমরা প্রাতিষ্ঠানিক রূপও দিতে পারি কিছুদিন পরে। আর আজকে আর কথা বাড়াবো না, আজকে এই প্রোগ্রামে সবাই জয়েন করার জন্য ধন্যবাদ, আমাকেও সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। মাননীয় টুটুল স্যারকে এবং মাননীয় রেজা ভাইকে কিছু বলে শেষ করার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ। প্রত্যেকেই যদি একবারে দর্শকদের কাছে বিদায় নিয়ে নেন তাহলে খুব ভালো হবে। এবং এর আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি যে আমাদের যে প্রথম পর্বটি আবাসন নিয়ে, সেটি খুব চমৎকার ভাবে আমরা এই পর্যন্ত আলোচনাটা অব্যাহত রাখলাম এবং আশা করি দর্শকদের ভালো লেগেছে। এবং আমরা যদি কোথাও ভুল ত্রুটি কিছু করে থাকি প্রথম পর্বে, তাহলে অবশ্যই সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে যারা উপস্থিত রয়েছেন তারা রিয়েল এস্টেট সেক্টরের প্রকৃত প্রতিনিধি এবং এইরকম মাল্টি স্টেক হোল্ডার, বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরের উদ্যোক্তা, রিয়েল এস্টেট সেক্টরের এই কয়েকটা পক্ষকে নিয়ে এবং আইনজীবী নিয়ে, এনবিআর এর লোকজনকে নিয়ে আমরা এই আলোচনাটি উপর একটা পর্ব করতে থাকবো যদি দর্শকদের সাপোর্ট থাকে। তো প্লিজ সবাই যদি একটু বিদায় নিয়ে নেন। তাহলে দাদা আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমাদের সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাই। এমন একটা সুন্দর একটা আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে আপনি একটা অনুষ্ঠান পর্যালোচনা করেছেন, সে কারণে
যেহেতু এটা একটা বৃহৎ সেক্টর, আশা করব আপনার এই প্রচেষ্টা, এই উদ্যোগ চালু থাকবে ভবিষ্যতে, যাতে আমরা এবং আমাদের মতো আরো অনেকেই এই সেক্টরে অনেক লার্নেড ব্যক্তিরা জড়িত আছেন, তাদের কথা যদি আপনার মাধ্যমে এই অনলাইন প্ল্যাটফর্মে যদি দেশবাসী শুনে, দেশ, জাতি, সরকার সবাই উপকৃত হবে। ধন্যবাদ দাদা, আবার দেখা হবে, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। টুটুল স্যার যদি কিছু বলেন দর্শক উদ্দেশ্যে। ধন্যবাদ খোকন ভাই, প্লাস হলো সাইদকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা আসলে এরকম সুযোগ আমি আশা করি যে এরকম উদ্যোগ ভবিষ্যতে বজায় থাকবে। প্লাস হলো একটু আগে ইয়াসির যেটা বললো যে অনেক মেধাবী লোক কিন্তু এই সেক্টরে কাজ করছে, আমরা তাদের কথা শুনবো, তাদের কাছ থেকে আমরা জানবো আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি। আর প্লাস ইতিমধ্যে আমাকে অনেকেই আমার রিলেশনের অনেক বন্ধু আমি দেখলাম অনেক কোশ্চেন করেছেন, আসলে আজকে সীমিত সময়ের কারণে কোশ্চেনের উত্তরগুলো দিতে পারি। যদি ভবিষ্যতে কোনো সময় সুযোগ পাই তাহলে এই কোশ্চেন উত্তরগুলি দেওয়ার আমরা চেষ্টা করব। আমরা আশা করি এই ভালো উদ্যোগটা এটা যেন সাইদকে রিকোয়েস্ট করবো যেন আপনি এটা চালাই যাবেন। প্লাস হলো তাহলে কি হবে যে আমরা কথা বলার সুযোগ পাবো, আমার মতো অনেকে সুযোগ পাবে, তো সেই ক্ষেত্রে আমাদের এই সেক্টরটা ডেভেলপ করবো। আরেকটা বিষয় হলো কি যে আমরা রিহাবের কথা বললাম, মালিক পক্ষের কথা বললাম, গভর্নমেন্টের কথা বললাম, বিভিন্ন ইস্যুর কথা বললাম, বাট আমরা কি আমাদের কথা বলেছি? আমরা কি আমাদের দায়িত্ব কি পালন করছি বা করেছিলাম? আমি কি আমার কাছে আমার বিবেকের কাছ থেকে আমি কি কোশ্চেন করছি যে আমাকে কতটুক দেওয়া উচিত, আমি ততটুক দিয়েছিলাম বা দিচ্ছি? সেক্ষেত্রে আমাদের দায়িত্বটা আমি মনে করি যে আরো বাড়ানো উচিত। আরো কোম্পানি, আমরা যে যেখানে আছি কোম্পানির প্রতি আমাদের দরদ আরো বেশি দেওয়া উচিত। তাহলে কি কোম্পানি ডেভেলপ করবে, কোম্পানি ডেভেলপ করলে আমাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট হবে, এই সেক্টরটা ডেভেলপ করবে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, খোদা হাফেজ। জি প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই আলোচনাটি এখানেই শেষ করি, এবং আজকে যারা এই ব্যস্ততার মধ্যে প্রত্যেকেই আমরা খুবই একটি চ্যালেঞ্জিং টাইম পার করছি, এর মধ্য দিয়ে যে এই প্রাণবন্ত আলোচনা সম্ভব, এবং আমি বিশ্বাস করি এই আলোচনার পরে আমরা নিজেরাও অনেকটা রিলিফ থাকবো, যে আমাদের অনেক টেনশন কমে যাবে। কারণ আমরা সারাক্ষণ চিন্তা করছি কতজন আক্রান্ত হচ্ছে, কতজন মারা যাচ্ছে, বিশ্বে কি হচ্ছে। আমার মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গিটাও একটু অন্য জায়গায় ফোকাস করা উচিত, যে আমরা কাজের মধ্যে ফিরে আসা, জীবনের মধ্যে ফিরে আসা উচিত। আমি বিশ্বাস করি মানুষ হিসেবে যে দিন শেষে মানুষ বিজয়ী হবে, দিন শেষে আসলে জীবনই জয়ী হবে, এবং জীবন যেখানে জয়ী হবে সেখানে আসলে আমাদের ব্যবসা, আমাদের অর্থনীতি সমস্ত কিছুই আগের মতো বরং এর চেয়ে আরো বেশি গতিতে ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ, আজকে যারা আমাদের কথা শুনলেন এবং পরবর্তীতে যারা শুনবেন সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভরাত্রি সবাই।